প্রিয় উপস্থিতি, আমাদের সহযোগী হোমিওপ্যাথিক চিকিৎসক, শিক্ষক, ছাত্র, শুভানুদ্দায়ী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড ইভিনিং, আদাব। আমরা দীর্ঘদিন থেকেই এই যে পুরো বিষয়টা নিয়ে প্রথমে ইংলিশে পরে বাংলায় আলোচনা করছি। আশা করি আগামী ক্লাসে এই পুরো বিষয়টা শেষ হয়ে যাবে। আগামী ক্লাসে আমরা হেরিংসের ল অফ কিউট দিয়ে শেষ করব আমাদের এই পুরো লেকচারটা। তো আমি আশা করব যারা লেকচারের প্রথম থেকে শেষ পর্যন্ত এই আলোচনাটা শুনবেন, যারা এই বিষয়টা জানেন তারা তো জানেনই, আমি মনে করব যে তাদেরও অনেক জিনিস হয়তো এখানে কিছুটা পরিষ্কার হতে পারে। আর যারা এই বিষয়ে একটু কম জানেন তাদের জন্য তো এটা একটা মূল্যবান বিষয় এবং মূল্যবান আলোচনা। তো ধৈর্য ধরে আপনারা শুনছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা আজকে যে আলোচনাটা করব এটা হচ্ছে সেকেন্ড প্রেসক্রিপশন বা দ্বিতীয় ব্যবস্থাপত্র। দেখেন, আমরা যদি প্র্যাকটিক্যালি চিন্তা করেন যে আমাদের সামনে প্রথম যে একটা রোগী আসে তার বিভিন্ন রোগ কষ্ট নিয়ে, আমরা প্রথমে তার একটা সুন্দর করে একটা রোগীলিপি নিই, হিস্ট্রি নিই। এটা আমরা সুন্দর করে আলোচনা করছি। পুরা হিস্ট্রি নেওয়ার পরে আমরা তাকে এক্সামিন করি, মেডিকেল এক্সামিনেশন, ক্লিনিক্যাল এক্সামিনেশন। এটা আমরা সংক্ষেপে আলোচনা করছি, ডিটেলস পরে হয়তো আমরা একটা কোর্সে আলোচনা করব। এক্সামিনেশন করার পরে আমি তখন এই যে তার সিমটমগুলো লিপিবদ্ধ করলাম, সিমটম এবং সাইন, এর থেকে আমরা লক্ষণ বাছাই করি। কারণ আমার উদ্দেশ্য হলো ওষুধ নির্বাচন। কারণ এতগুলো লক্ষণ, এতগুলা আপনার এক্সামিনেশন করে সাইন পেলাম, সবগুলা কি আমার ওষুধ নির্বাচনে কাজে লাগবে? সবগুলা কিন্তু কাজে লাগবে না। এই জন্য কাজে লাগবে ওষুধ নির্বাচনে এই লক্ষণগুলাকে আমরা বাছাই করি। এবং এর জন্য আমাদের সিমটমের এভ্যালুয়েশন, সিমটমের মূল্যায়ন, সিমটমের প্রকারভেদ সম্বন্ধে আমাদের মানে ভালো জ্ঞান থাকা উচিত। এবং হানিম্যান এখানে 153-54 সূত্রে বলে দিয়েছেন যে কি ধরনের লক্ষণগুলো আপনি বাছাই করবেন ওষুধ নির্বাচনের জন্য। এটা আমরা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আলোচনা করেছি। করার পরে আমি লক্ষণ বাছাই হয়ে গেল যে ঠিক আছে, এই 8টার লক্ষণ বা 7টার লক্ষণ আমি নিলাম, এইটি হচ্ছে রোগীর একদম মানে কি বলবো, একদম বস্তুনিষ্ঠ লক্ষণ। এইগুলো দিয়ে আমি এখন ওষুধ নির্বাচন করব। তখন কথা আসে এই যে আমি ওষুধ নির্বাচন করবো, সেটা কি আমি আমার মেটেরিয়াল যে পূর্ব জ্ঞান আছে এর ভিত্তিতেই করব, না আবার রেপার্টরি কিছু হেল্প নেওয়া লাগবে? যদি কেসটা খুব পরিষ্কার থাকে, আপনি কেস হিস্ট্রি নিতে নিতেই দেখবেন যে আপনার মেডিসিনটা সিলেক্ট হয়ে গেছে, এখানে রেপার্টরি দরকার নেই। তাও আপনি রেপার্টরি যদি ব্যবহার করতে চান করতে পারেন, জাস্ট টু কনফার্ম ইউর সিলেকশন। ঠিক আছে, আমার তো এমনি মনে হচ্ছে এটা কোষ্টিকাম, আচ্ছা দেখি রেপার্টরি করে কি আছে। তাহলে আপনার এখানে এবং এট দ্য সেম টাইম রেপার্টরিকরণ বা রেপার্টরাইজ করার জ্ঞান আপনার হস্তগত হওয়া লাগবে। তো এটাও আমরা আলোচনা করছি যে রেপার্টরি করতে গেলে কি কি স্টেপে যেতে হয়, রেপার্টরি কি কি ধরনের প্রসেস আছে, আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছি। করার পরে আমি মেডিসিনটা সিলেক্ট করলাম। যে মেডিসিনটা আসলো, ধরেন আপনি লাইকোপোডিয়াম আসলো। এখন এই লাইকোপোডিয়াম আমি তাকে কিভাবে প্রয়োগ করব, তখন আছে তার প্রয়োগ নির্দেশনা। প্রয়োগ নির্দেশনার মধ্যেই থাকে যে তার পোটেন্সিটা আমি কি দেব, কি পোটেন্সিতে দেব, তার মাত্রাটা কি দেব। তাই আমরা এই ব্যাপারে আলোচনা করেছি। সিলেকশন অফ পোটেন্সি এন্ড ডোজ, এটা সেন্টাসিমেল এক ধরনের, 50 মিলিসিমেল আর এক ধরনের। আমি আশা করি যারা আগাগোড়া ছিলেন তারা মোটামুটি একটা আইডিয়া তাদের হয়ে গেছে। এখন আমরা ওষুধটা তাকে প্রয়োগ করলাম, লাইকোপোডিয়াম দিলাম 50 মিলিসিমেল পোটেন্সিতে, M1/M2, ওকে ডেইলি খাবেন উনি।
আধা কাপ পানির মধ্যে 4 চামচ পানির মধ্যে নিয়ে গুলে 2 চামচ খাবেন, এভাবে আমি ওনাকে দিয়ে দিলাম। অথবা যদি আমি সেন্টাসিমেল পটেন্সি ইউজার হই, আপনিও দেন সেন্টাসিমেল পটেন্সি। সেখানে আবার সেন্টাসিমেল পটেন্সি সিলেকশন করার আবার ক্রাইটেরিয়া আছে, সেটা আপনাকে ভালো করে জানতে হবে। এটা আরবিট্রারিলি দিলে হবে না, যে আপনি সবটি সিএম দিয়ে দিলেন, সিএম পটেন্সি স্যার আপনি কথাই বলেন না, বা কেউ আছে আরো উল্টা নিম্ন পটেন্সি ছাড়া ওনার হাতে চলে না, এটা হলে হবে না। এখানে কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে, কোন কেসে আপনি হাই পটেন্সি দিবেন, হাইয়ার পটেন্সি দিবেন, কোথায় আপনি লোয়ার পটেন্সি দিবেন, কোথায় আপনি মিডিয়াম পটেন্সি দিবেন, বাচ্চাকে কিভাবে দিবেন, বৃদ্ধকে কিভাবে দিবেন, একুটে কি দিবেন, ক্রনিকে কিভাবে দিবেন, যেটা প্যাথোলজিক্যাল লিশন নিয়ে আসছে এটাকে কিভাবে দিবেন, যেটা হাইলি মেন্টাল সিমটম নিয়ে আসছে এটাকে কিভাবে দিবেন। এটা আমরা মোটামুটি আমরা এই আলোচনায় আসছে, দেখেন কত ইম্পর্টেন্ট আলোচনাগুলো কিন্তু আমাদের আসছে। তারপরে তাকে আমরা পথ্য নির্দেশ করব, এমন পথ্য তাকে দেব যেটা তার যে ওষুধটা দিয়েছি ওষুধের সাথে যেন এটা কন্ট্রাডিক্টরি না হয়, অ্যান্টিডোটাল এফেক্ট না থাকে সেটা জানতে হবে। আবার এমন পথ্য দেব যেন তার রোগের বৃদ্ধি না ঘটে, ওষুধের যেন অ্যান্টিডোটাল এফেক্ট হয় সেটা যেমন দেখব, আবার রোগটার যেন বৃদ্ধি না হয়, তাকে আরো ক্ষতিগ্রস্ত করে এমন পথ্য সরি এক্সকিউজ মি, তো এটা আমরা খেয়াল করবো। তাইলে তাকে আমরা ফার্স্ট প্রেসক্রিপশন দিয়ে দিলাম, ওষুধ দিয়ে দিলাম, তার খাদ্য পথ্য নির্দেশ করে দিলাম। এখন আসবে যে পেশেন্টটাকে ধরেন যদি একুট পেশেন্ট হয়, জ্বরের পেশেন্ট, আমি হয়তো 2 দিন পরে আসতে বলবো, বা এরকম খুব কাশি, খুব কাশতেছে একটা বাচ্চা, তাকে হয়তো আমি 2 দিন পরে বা 3 দিন পরে আসতে বলবো। কিন্তু যদি ক্রনিক কেস হয় সেখানে আমরা ইউজুয়ালি এটা হলো ফিউ ডেজ, ক্রনিক কেসে আমরা নেই ফিউ উইকস, 3 to 4 উইকস, কোন সময় 2 সপ্তাহ পরে আপনি বলতে পারেন। ইউজুয়ালি আমরা 3 থেকে 4 সপ্তাহ পরে আসতে বলবো। এই যে 3 বা 4 সপ্তাহ পরে সে আসলো, আমার সামনে বসলো পেশেন্ট আছে, এখন তার বয়ান শুনবো আমি, আমি ওষুধ দেওয়ার পরে তার কি কি পরিবর্তন ঘটেছে তার সিম্পটোমোলজিতে, তার স্বাস্থ্যে। সেটা হিতকর হতে পারে, আবার অ্যাগ্রেভেশন হতে পারে, আমার আগে যা ওষুধ ছিল এর সাথে আরো যোগ হয়েছে তাও হতে পারে। এটা শুনে বুঝে আমি নির্ধারণ করব তার সেকেন্ড প্রেসক্রিপশন, এই যে এখন আমি কি দেব। আগে তো দিয়েছিলাম ফার্স্ট প্রেসক্রিপশন, 1 মাস পরে যে আসলো, এখন আমি যে প্রেসক্রিপশনটা দিব, এই বিবেচনা হলো আজকের আমাদের প্রতিপাদ্য বিষয়, খুব ইম্পর্টেন্ট। এবং আমরা অনেক সময় আমাদের ইংলিশ লেকচারও যারা ছিলেন তারাও তো অলরেডি জেনে গেছেন, এখানে আমরা কম জানি, আমাদের দেশের হোমিওপ্যাথিক ভাইরা এইগুলা কম জানেন। এই কম জানেন বলি যে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, কারণ আমি ধরেন 77 থেকে হোমিওপ্যাথি করি, কাজেই বহু লোকের সাথে আমাদের দেশের হোমিওপ্যাথিক ছাত্র শিক্ষক, আমি পরীক্ষাও নিয়েছি ডিএসএমএস বিএসএমএস কোর্সের, ফলে আমার একটা মোটামুটি একটা আমাদের হোমিওপ্যাথিক পালসটা সম্বন্ধে আমার আইডিয়া আছে। আমি দেখেছি যে এখন হয়তো সময় পরিবর্তন হয়েছে, মনে করেন ইভেন চলুন 15-16 বছর আগে, 15-16 বছর আগেও দেখছি যে এগুলা অনেকেই জানে না, ধরেন 30 বছর আগে দেখেছি রেপার্টরি জানেই না, খুব অল্প লোকে জানে। কিন্তু দেখেন এখন কিন্তু পরিবর্তন আসছে, এখন অনেকে রেপার্টরি শিখছেন, চর্চা করছেন, অনেকে দেখা যাচ্ছে যে এই যে সেকেন্ড প্রেসক্রিপশন এইগুলা ভালো করে বোঝার চেষ্টা করছে। তো এই জন্য আমাদের আজকে আলোচনাটা তাদের বোঝাটাকে আরো পাকাপোক্ত করবে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। প্রথম কথা হলো যে সেকেন্ড প্রেসক্রিপশন কাকে বলে। আপনি হয়তো বলবেন এটা আমার কথা হলো, সেকেন্ড প্রেসক্রিপশন মানে দ্বিতীয়বার রোগীকে আমি যেটা ওষুধ প্রেসক্রাইব করব সেটা, তাই তো হবে সেকেন্ড প্রেসক্রিপশন। তৃতীয়বার যেটা করবে তো থার্ড প্রেসক্রিপশন, চতুর্থবার ফোর্থ প্রেসক্রিপশন, তাই তো হওয়া উচিত। দেখেন এই মানে পেজটা এখানেই,
এখানে পেজটা। দ্বিতীয়বার যে আপনি তাকে ওষুধ লিখবেন সেটাই কিন্তু সেকেন্ড প্রেসক্রিপশন নাও হতে পারে, সেটাই আবার ফার্স্ট প্রেসক্রিপশন হয়ে যেতে পারে। বলবো এটাই কি করবো, আমি তো ফার্স্ট প্রেসক্রিপশন প্রথমেই করলাম, দ্বিতীয়বার আবার ফার্স্ট প্রেসক্রিপশন কেমনে করবো? দেখেন এইটাও একটা পেজ। আমরা আশা করি এই পেজগুলা আমাদের আলোচনায় খুলে আসবে। তাহলে এখানে কথা আপনাদের সামনে তো নিশ্চয়ই আসছে আমার লেখাগুলো, ক্লাস করলানে যে প্রেসক্রিপশন মেড ইন দা ফলো আপ ভিজিট after the remedy of the prescription has acted on the patient, কথাটা দেন জোর দেওয়া আছে এখানে। যে সেকেন্ড প্রেসক্রিপশন হলো ওই প্রেসক্রিপশন যেখানে বাচ্চা বড় বয়স। এটা শাকিল, আপনি মিউট করুন প্লিজ। প্লিজ আপনি অফ করেন আপনার মাইকটা, ডিস্টার্ব করবেন না। আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট ক্লাস আমরা আলোচনা করছি। তাইলে সেকেন্ড প্রেসক্রিপশন হলো ওই প্রেসক্রিপশন যেখানে ফার্স্ট প্রেসক্রিপশন ওষুধটা রোগীর উপর ক্রিয়া করেছে। সেটা খারাপ ক্রিয়া হতে পারে, ভালো ক্রিয়া হতে পারে, কিন্তু ক্রিয়া করেছে। কিন্তু যদি দেখা যায় যে ফার্স্ট প্রেসক্রিপশন ওষুধটায় কিছুই করেনি, রোগী বললো আমার কিচ্ছু হয়নি, কি ওষুধ দিলেন আপনি? 3টে সপ্তাহ আমার হুদা হয়ে গেল, কিচ্ছু হয়নি আমার, না বাড়লো না কমলো। তখন যে আপনি প্রেসক্রিপশন করবেন সেটা হয়ে যাবে আবার ফার্স্ট প্রেসক্রিপশন। যদি প্রথম প্রেসক্রিপশন ওষুধে কাজ না করে থাকে তাহলে আপনি যতবার প্রেসক্রিপশন করবেন ততবার এটা ফার্স্ট প্রেসক্রিপশন হবে। এই জন্য আমাদের অনেক বড় শিক্ষকরা মানে ঠাট্টা করে বলতেন যে অনেক হোমিওপ্যাথিক চিকিৎসক আছে যারা সারা জীবনে শুধু ফার্স্ট প্রেসক্রিপশন করে, সেকেন্ড প্রেসক্রিপশন করার তার সুযোগ হয় না। মানে কি? মানে সে ভালো মেডিসিন সিলেক্ট করতে পারে না। তার হয়তো ধরেন কোষ্ঠিকামের রোগী, সে সিলেক্ট করতেছে আরেকটা লাইকোপোডিয়াম রোগী সে সিলেক্ট করছে সিলিডোনিয়াম, ওটা কাজ করবে না। তো বারে বারে সে শুধু ওষুধ বদলেই যাবে। এর বলে সে সবসময় শুধু ফার্স্ট প্রেসক্রিপশন করে, সেকেন্ড প্রেসক্রিপশন করার তার সুযোগ হয় না। তাইলে এখন আমরা দেখি যে এই যে বললাম যে প্রথম মেডিসিনটায় কাজ করেছে, সেটা ভালো কাজ হতে পারে, খারাপও হতে পারে। তাহলে কি কি কাজ আমরা আশা করি যে ফার্স্ট প্রেসক্রিপশন দেওয়ার পরে ওষুধটা কি কি ঘটাতে পারে রোগের মধ্যে, তার সিমটম পিকচারের মধ্যে? একটা হলো 1 নম্বর যে ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য সিমটমস অফ দ্য পেশেন্ট। পেশেন্ট যে অসুবিধা নিয়ে আসছিল এইগুলো পুরোপুরি দূর হয়ে গেছে, এটা হতে পারে। সে জ্বর নিয়ে আসছিল, চলে গেছে। সে জয়েন্টের পেন নিয়ে আসলো, জয়েন্টের পেন চলে গেছে। সে ডায়রিয়া নিয়ে আসলো, ডায়রিয়া ভালো হয়ে গেছে। এক যে না পুরোপুরি ভালো হয় নাই, বাট হ্রাস হয়েছে, কম হয়েছে, তার সিমটমটা কিছু কমেছে, অ্যামিলারেশন হয়েছে। আরেকটা হতে পারে যে না বেড়ে গেছে, লক্ষণ ছিল ওইটা বেড়ে গেছে। মাথা ব্যথা ছিল, মাথা ব্যথা এখন আরো বেশি। আগে মাঝে মাঝে ঘুম হতো, এখন ঘুমই হয় না। ডায়রিয়া আগে 2বার হইতো, এখন 4বার হচ্ছে। আমি সরি অবায়দ ভাই, আমি একটা লেকচার নিচ্ছি, পরে আলাপ করবো। একটা অনলাইন লেকচার নিচ্ছি আমি। ওকে, সালাম আলাইকুম। আমি বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, তো তার এগ্রাভেশন হয়ে গেছে, তার লক্ষণ বেড়ে গেছে। 3 4 নম্বর হতে পারে যে আগে যা কমপ্লেন ছিল তা তো আছেই, বরং আরো নতুন কমপ্লেন আসছে। যে আমি গিয়েছিলাম তার কাছে, আমার পেট খারাপ, আইবিএস এর রোগী, দিনে 4-5 বার পায়খানা হয়, ওনার ওষুধ খেয়ে এখন আমার মাথা ব্যথা শুরু হয়েছে। মাথা ব্যথাটা মারা গেছিল না, নতুন সিমটম যোগ হয়েছে। তাইলে দেখেন এই 4 ধরনের চেঞ্জ মোটামুটি আপনি আশা করতে পারেন আফটার ফার্স্ট প্রেসক্রিপশন। এবং এই 4 ধরনের চেঞ্জের মধ্যেই আপনি যে ওষুধটা এখন দেবেন সেটা হবে সেকেন্ড প্রেসক্রিপশন। এই 4-এর বাইরে যদি হয় তাইলে ধরা হবে যে ফার্স্ট প্রেসক্রিপশনের ওষুধে কাজ করেনি, এবং এখন আপনি আবার ওই ফার্স্ট প্রেসক্রিপশনই করবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস খেয়াল করতে হবে সব সময়, এটাকে আমরা বলি সেকেন্ড প্রেসক্রিপশন, থার্ড, ফোর্থ সবটাই
এটা বলে ফলো আপ প্রেসক্রিপশন, ফলো আপ করা। ফলো আপ মানে রোগীকে মানে ফলো আপে যেটা খেয়াল করতে হবে, যে রোগীর শুধু লক্ষণগুলো কনসেপ্ট দেখলে হবে না। আমি খেয়াল করবো যে রোগী এজ এ হোল সে ভালোর দিকে যাচ্ছে, ভালো ফিল করছে কিনা। সে আমার কাছে মনে করেন ডায়রিয়ার ভাব নিয়ে আসছিল, ক্রনিক ডায়রিয়া, ডায়রিয়া তো কমছে, বা চুলকানি নিয়ে আসছিল, চুলকানি কমছে তার, কিন্তু সে বললো যে ডাক্তার সাহেব আমি তো আগে আমার ঘুম হতো, এখন আর ঘুম হচ্ছে না, বা আমার আগে ক্ষুধা লাগতো না, মানে ক্ষুধা লাগতো এখন আমার ক্ষুধা লাগছে না। তাইলে কিন্তু সিমটম কমলো, পেশেন্ট অ্যাগ্রাভেশন হয়ে গেল। দেখেন তার যেটা লাক্ষণিক আরাম হয়েছে তার, কিন্তু পেশেন্ট ফ্রম হিজ ইনসাইড সে ওয়ার্স হয়েছে, তাইলে কিন্তু প্রেসক্রিপশন আমার ভালো হয়নি। ধরতে হবে এটা, এটা সবসময় খেয়াল করতে হবে। পেশেন্টকে জিজ্ঞাসা করবেন হাউ ডু ইউ ফিল, আপনি কি ফিল করতেছেন বলেন। ফিল করতেছেন মানে তার ফিজিওলজিক্যাল ফাংশনটা একটু ধরা, যে আপনার খাওয়ার রুচি বেড়েছে, ঘুম হচ্ছে, আপনার মনের মাঝে কিছুটা শান্তি, স্বস্তি, ফুর্তি এসেছে, এইগুলো হলো যে পেশেন্ট ফ্রম ইনসাইড, পেশেন্ট ভালো হচ্ছে। এইটা ভেরি ইম্পর্টেন্ট, যে আমার ওষুধে কাজ দিচ্ছে কিনা সেটা বোঝার জন্য। আরেকটা জিনিস দেখতে হবে যে পেশেন্টের যে সিমটম কমলো সেটা হেরিং এর ল অফ কিউর ফলো করছে কিনা, এটা সেন্টার টু পেরিফেরি কিনা। যে রোগীকে আমি ওষুধ দিয়েছিলাম সে তার আইবিএস এর জন্য ইরিটেবল বাউল, বারে বারে পায়খানা করে, ঘুম থেকে উঠে 4-5 বার দৌড়াদৌড়ি করতে হয়, গরম গেছে, এসে বললো যে হ্যাঁ আমার তো আমার ঘরে, সে তাকে আমি হয়তো আর্জেন্টাইন মেডিকেম দিয়েছিলাম, শেষে বললো যে আমার তো পেটটা অনেক ভালো, এখন মাত্র একবার যাই পায়খানায়, কিন্তু দেখেন আমার এই যে কতগুলা চুলকানি বের হয়ে গেছে, আমার এই পায়ের চিপায় অনেকদিন আগে চুলকানি ছিল, এই চুলকানিটা এসে গেছে। এটাকে আমার ব্যাখ্যা করতে হবে, এটাকে আমার বুঝতে হবে যে এই যে তার একটা কমলো করে আবার আরেকটা বেরিয়ে গেল, এটা কি হেরিং এর ল অফ কিউর ফলো করছে না এর উল্টাটা হচ্ছে। যদি হেরিং এর ল অফ কিউর অনুযায়ী হয়ে থাকে, আপনার মেডিসিন কারেক্ট, পেশেন্ট অন দ্য রোড টু কিউর, সে আরোগ্যের পথে ধাবিত হচ্ছে। আর যদি উল্টাটা হয়, তাকে পেশেন্ট আসলো যে আমার 2 পায়ের চিপায়, আমরা বলি মেডিকেলের ভাষায় টিনিয়া ক্রুরিস, 2 পায়ের চিপায় তার হারপিস, তার দাউদের মতো ইরাপশন, টিনিয়া ক্রুরিস বলি আমরা, অনেক সময় পাশার মাঝে হয়, নেটস, বিটুইন নেটস। তাকে লক্ষণ সাদৃশ্যেই আপনি মনে করেন তাকে দিলেন রাস্টক্সি, দিলেন রাস্টক্স দিতে পারেন, আপনি পেট্রোলিয়াম দিতে পারেন, আপনি গ্রাফাইটিস দিতে পারেন, আপনি কি বলবো প্রোটনটিক দিতে পারেন, যাই দিলেন। কিন্তু সে বলল আমার চুলকানি তো কমছেই, কিন্তু আমার পায়খানা পাতলা হয়ে গেছে, আগে তো একবারই করতাম, এখন 2-3 বার যাওয়া লাগে। অথবা বললো যে আমার মাথা ব্যথা ধরছে, মাথা ব্যথা আগে ছিল না। এটাকে আপনার ব্যাখ্যা করতে হবে যে চুলকানিটা ভালো হয়ে তার মাথা ব্যথা দেখা দিল, চুলকানি ভালো হয়ে তার পায়খানা খারাপ হয়ে গেল, তাহলে এটা এখানে হেডিং এর গাইড ল অফ কিউর অনুযায়ী হলো না হলো না। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি ক্রনিক রোগী চিকিৎসা করেন, ক্রনিক ডিজিজ চিকিৎসা করেন, হেডিং এর ল অফ কিউর ভালো করে বুঝতে হবে। এটা আমরা ইনশাআল্লাহ পরের বুধবার আমরা করবো। এটা খুব ইম্পর্টেন্ট লেকচার, কেউ মিস করেন না, খুব ইম্পর্টেন্ট লেকচার। নাহলে আপনি দেখবেন যে আপনি ওষুধ দিয়ে রোগীর লক্ষণ গেছে কিন্তু রোগী ভালো হয় না। ওকে, এর সাথে এখন আমরা তাকে সেকেন্ড প্রেসক্রিপশন ইউজুয়ালি কখন করি আমরা বলছি যে আগে বলছি আমরা যে সেকেন্ড প্রেসক্রিপশন সাধারণত আমরা অ্যাকিউট কেসে ফিউ ডেজ আফটার ফিউ ডেজ বলি, পরের দিনও বলতে পারি। খুব জ্বর একটা বাচ্চার, বললো কালকে আমাকে বিকালে জানাবেন, বা বলতে পারি 2 দিন পরে জানাবেন, বা ওরা বাচ্চার কাশি বললাম যে 3 দিন পরে জানাবেন, তাহলে ফিউ ডেজ। আর ক্রনিক যদি হয় তার হয়তো মনে করেন আর্থ্রাইটিসের রোগী, বা তার হয়তো আইবিএস এর রোগী, সে ফিউ ডেজ দিয়ে তো কোনো লাভ হবে না ওষুধের। তাকে ওষুধ দিয়ে দিয়েছি আমি হয়তো 3 সপ্তাহ বা 4 সপ্তাহ,
কাজে তাদেরকে বলি আমরা ফিউ উইকস, 3 to 4 উইকস। এখন আমরা আসি যে টাইপস অফ সেকেন্ড প্রেসক্রিপশন। সেকেন্ড প্রেসক্রিপশন কি হতে পারে, কি কি হতে পারে, কি কি পসিবিলিটি আছে দেখেন। এখানে আমরা বলছি যে 4টা পসিবিলিটি আছে সেকেন্ড প্রেসক্রিপশন হতে পারে। কি জিনিস? একটা হলো নো প্রেসক্রিপশন, মানে তাকে প্লাসেবো দিলাম। রোগীকে মনে করেন তার তার পেট খারাপ, তার কিছু খেলেই পায়খানা হয়ে যায়, বা মনে করেন পায়খানা চাপলে দৌড়ে যেতে হয় তার, তাহলে কাপড়ে পড়ে যায়, মানে একটা ভাব ছিল। আমি তাকে এলো দিলাম লক্ষণ সাদৃশ্যে, রোগী এসে বললো, বাহ ডাক্তার সাহেব বড় ভালো লাগছে, আমার পায়খানা একবারই হচ্ছে এবং আমার দৌড়ে যেতে হয় না, আই ক্যান কন্ট্রোল, আই ক্যান রেস্ট্রেইন। তখন আপনি কি করবেন? তাকে আপনি যদি সেন্টাসিমেল পটেন্সি দিয়ে থাকেন, তাকে আর কিছু দেওয়া যাবে না। তাকে হয়তো সে এলো দিয়েছিলেন আপনি 200 বা 1 ml, তাহলে এখন শুধু প্লাসেবো দিবেন, মানে এর অ্যাকশন পুরোপুরি অ্যাডজাস্ট হওয়ার পরে আপনি অন্য ওষুধ দেবেন বা নেক্সট পটেন্সি দেবেন। কিন্তু যদি আবার 50 ml হয়, তাহলে কিন্তু আপনি ওষুধ দিয়ে যাবেন, হয়তো এখন একটু গ্যাপ দিয়ে দেবেন। আপনি আগে এলো ডেইলি দিয়েছিলেন, এখন বলে ঠিক আছে আপনি একদিন পরে পরে খান বা 2 দিন পরে পরে খান। এটা হলো একটা পসিবিলিটি। 2 নম্বর হলো, সরি একটু কাশি হয়ে গেছে। 2 নম্বর পসিবিলিটি হলো রিপিটেশন উইথ হাইয়ার পটেন্সি। হ্যাঁ না, ওষুধ দেব কিন্তু নেক্সট পটেন্সিতে, সেন্টাসিমেলের ক্ষেত্রে, যে তাকে মনে করেন এলো দিয়েছিলাম, এলোতে তার অনেক আরাম হয়েছে, তাকে মনে করেন প্লাসিবো দিলাম, এরপরে সে বলে যে না এখন যেন আবার একটু আসছে, ভালো হয়ে গেছিল আবার, তো আগের মতো না কিন্তু একটু একটু আসছে। এখানে আমি এলো সেন্টাসিমেল হলে আমি তাকে 1 ml দিব, 200 আর দেবো না, 200 has exhausted its action। আর যদি 50 ml হয়, তাহলে আমি ওই পটেন্সি নেক্সট পটেন্সি দিয়ে যাব একটু গ্যাপ দিয়ে। তাহলে এটা হলো রিপিটেশন উইথ হাইয়ার পটেন্সি। 3 নম্বর পসিবিলিটি হলো অ্যান্টিডোট। সরি, যে তাকে আমি অ্যান্টিডোট কোন কোন ক্ষেত্রে করতে হয় দেখেন। একটা হতে পারে যে লক্ষণের জন্য তাকে ওষুধ দিয়েছিলাম এটাই এত বেড়ে গেল যে তার একদম জীবন সংশয়ের মতন হয়ে গেল। সে আমার কাছে আসছিল আর্টিকেরিয়াল র্যাশ, তাকে আমি লক্ষণ সাদৃশ্যে এপিস দিলাম, ফুলে ফুলে যেত, সে গরম করতে চুলো এবং জ্বালা করতো, পানি খেত না। এপিস একটা গুড মেডিসিন। একদম খারাপ হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনি ওয়েট করতে পারবেন না যে না ঠিক আছে তার এটা আস্তে আস্তে কমবে, আপনি আরো 1 সপ্তাহ ওয়েট করে, 1 সপ্তাহ তার অনেক ক্ষতি হয়ে যেতে পারে। এইগুলো একটা কেস। আরেকটা কেস হইতে পারে যে দিয়েছিলাম তাকে আর্টিকেরিয়ার জন্য, সে মনে করে তারে দিলাম আমি আর্টিকা ইউরেন্স, এসে বললো আরে ডক্টর সাহেব আগে তো আসছিল চুলকানির জন্য, এখন দেন কত কিছু আমার হয়ে গেছে। কি হয়ে গেছে? দেখা গেল যে তার চোখ চুলকাচ্ছে, তার পায়খানা খারাপ হয়ে গেছে, 2-3টা লক্ষণ যেটা তার আগে ছিল না, এই ধরনের লক্ষণ এসে গেছে। তাকে আসছিলাম তো এটার জন্য এখন আরো 2টা আমাকে ভোগাচ্ছে। এটা কি ওষুধ দিলেন আপনি? এটা বুঝতে পারছি এটা রং মেডিসিন হয়েছে, মেডিসিন সিলেকশন হয় নাই, এখানে এক্সট্রা লক্ষণ এসে গেছে, ওই মেডিসিনের লক্ষণ এসে গেছে। এই ক্ষেত্রে এটাকে অ্যান্টিডোট করতে হয়। অ্যান্টিডোট কিভাবে করতে হয় সেটারও পদ্ধতি আছে, আমরা সংক্ষেপে বলি। হোমিওপ্যাথিক আমাদের অনেক কিতাবে আছে অ্যান্টিডোটের রিলেশন দিয়ে,
কোন মেডিসিনে কোনটাকে অ্যান্টিডোট করে, এর হেল্প নিতে পারেন আপনি। অথবা যদি না বুঝেন, একটা জেনারেল অ্যান্টিডোট হলো ক্যাম্ফোর, তাও আপনি দিতে পারেন, দিয়ে তাকে অ্যান্টিডোট। তাহলে আমার সেকেন্ড প্রেসক্রিপশন হতে পারে অ্যান্টিডোটাল একটা মেডিসিন দিলাম তারে। আর কি হতে পারে হলো কমপ্লিমেন্টারি, যে তাকে হয়তো মনে করেন তার তার হয়তো একটা বারে বারে ফুরা হয়, তার ফুরাটা এমন ছিল, তার এমন ইনফ্লামেটরি রিয়াকশন ছিল, তাকে আমি বেল দিয়েছিলাম, কমে গেছে এটা। কিছুদিন পরে আবার বলছে আবার হচ্ছে, আচ্ছা সেকেন্ড টাইম আমি বেল দিলাম, তার টাইমে যদি হয় তাহলে আর বেল দেওয়া ঠিক হবে না, বুঝতে হবে যে আর গভীর কিছু চাচ্ছে। গভীরটা যদি কমপ্লিমেন্টারি হয় তাহলে এটা আরো বেশি ভালো কাজ করবে। যেমন মনে করেন বেলেটোনার খেতে হবে কেলকি রেখার, বা আপনি মনে করেন পালসিটেলা দিচ্ছেন, পালসিটেলা দিয়ে রোগীর হয়তো সর্দিটা ভালো হচ্ছিল, বা তার চোখের মাঝে একটা ইনফ্লামেশন ছিল, একটু কনজাংটিভাইটিস, পালসিটেলার লক্ষণ ছিল, পালসিটেল দিচ্ছেন, কমে আবার চোখ লাল হয়ে যায়, আবার চুলকায়, তখন চিন্তা করবেন যে চলো পালসিটেলার কমপ্লিমেন্টারি কি আছে, সে সাইলিসি আছে। যদি সাইলিসিয়ার কিছু লক্ষণ আপনি পেয়ে যান, গুড, তাহলে আপনি তাকে কমপ্লিমেন্টারি মেডিসিন সাইলিসিয়া। ইউজুয়ালি এই 4 ধরনের সিচুয়েশন আপনার সামনে আসতে পারে টু মেক সেকেন্ড প্রেসক্রিপশন। 5 নম্বর আরেকটা হলো ফার্স্ট প্রেসক্রিপশন এগেইন, যে আপনার এই মেডিসিনে কোনো কাজই করে না, রোগীও বললো আপনিও দেখলেন আপনি কি ওষুধ, কিছু হয় নাই, যা ছিল তাই আছে। সেখানে আপনি আবার তার হিস্ট্রিটা আবার নতুন করে একটু ঝালাই করবেন, আবার রিটেক করবেন, করে তাকে আবার একটা নতুন মেডিসিন দিবেন। তাহলে মোটামুটি এখানে 5টা পসিবিলিটি আছে। দেখেন আমরা সেকেন্ড টাইম যে রোগীটা আমার সামনে আসবে, এখন দেখেন একটা জিনিস চিন্তা করেন, দেখেন একটা হোমিওপ্যাথিক চিকিৎসা কত সিরিয়াস জিনিস, কত চিন্তা ভাবনা করতে হয় এখানে। এই জন্য অনেকে আছে দেখি যে হিস্ট্রি ভালো করে লেখেন না, এই দোকানের হিসাবের খাতার মতো এর মধ্যে কিছু কথা লিখে ওষুধ দিয়ে দেন, এবং একটা লাইন বান্ধা রোগী একটা দেখেন। এটাই কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা হবে না, ভালো হবে না। এখানে আপনি লিমিটেড রোগী নেবেন, আপনি যতটুকু পারেন। আপনি যদি মনে করেন যে আমি 10টা রোগী দেখতে পারি, 10টাই নেন, 5টা রোগী দেখতে পারি, 5টাই নেন, 20টা দেখতে পারি নতুন পড়ান মিলিয়ে, তাহলে 20টা নেন। বেশি চাপ হলে আপনার প্রেসক্রিপশনের কোয়ালিটি খারাপ হয়ে যাবে, আপনি পারবেন না স্ট্যান্ডার্ড ধরে রাখতে। আমরা যেটা আলোচনা করছি এখানে স্ট্যান্ডার্ড। আচ্ছা, এখানে আরো কিছু অবজারভেশন বলি আমরা। একটা হলো যে আপনি একটা দেখলেন যে একটা রোগীকে আপনি একটা ওষুধ দিয়েছেন, সে ফুল আরোগ্য হয় না, পার্সিয়ালি আরোগ্য হয়েছে। সে মনে করেন সে আমার কাছে আর্টিকেরিয়াল রেস্ট নিয়ে আসছিল, লক্ষণ সাদৃশ্য তাকে আমি এপিস দিলাম, বা রাস্টল দিয়েছিলাম, রাজভেন দিয়েছিলাম, অথবা আর্টিকেরিয়াল দিয়েছিলাম লক্ষণ সাদৃশ্য, বা নেট্রামিউর দিয়েছিলাম মনে করেন, দিয়ে সেকেন্ডে আসলো হ্যাঁ কমছে, একবারে সেরে যায়নি। রুগীও বললো যে হ্যাঁ কমার দিকে, এখন এতটা বেশি আসছে না কিন্তু আসছে। সেক্ষেত্রে আপনি যেহেতু চিন্তা করবেন যে আমি আগে এপিস দিয়েছিলাম 200 এবং রুগী বলছে এখনো কমছে, এখানে আপনি তাকে প্লাসেবো দিবেন। আপনি 50 মিলিসিমেল পটেন্সি তো আমরা ইউজুয়ালি এভাবে প্লাসেবো দিই না, নেক্সট পটেন্সি দেয়, কিন্তু গ্যাপ দিয়ে দেয় এবং তাকে আরো পাতলা করে দিই। তাতে বলা হয় যে রোগী আরোগ্য হয় তাড়াতাড়ি। আপনি যদি ওষুধ বন্ধ করে প্লাসিবো দেন তাহলে আরোগ্যটা ত্বরান্বিত হয় না। কিন্তু সেন্টাসিমিলের ক্ষেত্রে কিন্তু ভিন্ন। সেন্টাসিমিল আপনি বন্ধই করবেন, 200 দিয়েছিলেন আবার 200 দিল, নো, 200 কাজ করছে, এর কাজ শেষ হতে দেন, তারপরে আপনি 1M দিবেন। এটা খেয়াল রাখতে হবে। আমি দেখি যে আমার কাছে অনেক সময় অনেক প্রেসক্রিপশন আসে হোমিওপ্যাথিক ডাক্তারদের, অনেক রোগী নিয়ে আসেন, একদম খুব হেভি সিনিয়র ডাক্তারও আছেন, আমার থেকে বয়স্ক, আবার প্রতিশ্রুতিশীল ইয়াং হোমিওপ্যাথ আছেন।
আহ, নাম তো বলা যায় না এগুলা, আমি জাস্ট কিছু এক্সাম্পল দিই। আমি একজন দেখলাম উনি বেশ ভালো হোমিওপ্যাথ বলে মনে হয়, যদি সরাসরি ওনার সাথে পরিচয় হয় নাই, একটা সেমিনারে দেখা হয়েছে শুধু, তবে শুনি যে ভালো, উনি ভালো বুঝেন হোমিওপ্যাথি। কিন্তু তার প্রেসক্রিপশন, 2-3টা প্রেসক্রিপশন দেখে আমার মনে হলো যে উনি হোমিওপ্যাথি হয়তো ভালো শিখছেন, বুঝছেন, কিন্তু ওনার ডোজ এন্ড পটেন্সি এবং সেকেন্ড প্রেসক্রিপশন না, উনি ভালো বুঝেননি বা হি ডাজ নট ফলো, হি ডাজ নট কেয়ার। কেন বলছি দেখেন, মনে করেন একটা রোগীকে তিনি সে এপিস দিলেন, উনি এপিস দেন 200, উনি ডেইলি দেন 1 সপ্তাহ। ওরে বাবা, এপিস 200 ডেইলি 3 বার করে, সকাল দুপুর রাত, 10 ফুটা 10 ফুটা 10 ফুটা করে 7 দিন দিয়ে, মাঝখানে দেন প্লাসিবো দিবেন আরো 7 দিন বা 2 সপ্তাহ, কোন সময় 2 সপ্তাহ দেন রুটিনলি। যে 3য় সপ্তাহ থেকে উনি এপিস দিবেন 1 M, এবং এটা একইভাবে এই 1 সপ্তাহ। ওরে বাপরে, এপিস 1 M 1 সপ্তাহ এবং ডেইলি একাধিকবার। আমি মনে করি এটা ডেঞ্জারাস প্রেসক্রিপশন, জাস্ট ডেঞ্জারাস। কারণ উনি যত ভালোই হন, আই ক্যান নট এপ্রিসিয়েট। উনি আমার ছাত্র হইলে আমি ফেল করাবো, এটা তো রং প্রেসক্রিপশন। মেডিসিন ভাবে কারেক্ট, মনে করেন হয়তো এপিসি সুন্দর উনি সিলেকশন করছেন, বাট হি ডাজ নট নো সেকেন্ড প্রেসক্রিপশন এন্ড ডোজ এন্ড পটেন্সি। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি ভালো হোমিওপ্যাথ হইলেও গুড সিলেকশন করেন, মেটেরিয়াল ভালো বোঝেন, ব্যাপারটা ভালো জানেন, কিন্তু দেখেন আপনি সেকেন্ড প্রেসক্রিপশনের যে ক্রাইটেরিয়া আপনি বুঝেন না, আপনি ডোজ এন্ড পটেন্সির যে গ্যাপ দেওয়া, এই দূরত্ব, এইগুলো বুঝেন না, বিদায় কেসটা কিন্তু আপনি নষ্ট করে দিচ্ছেন। এইগুলো একটা। আরেকজন পেলাম, উনি আমার চেয়ে সিনিয়র এবং খুব ভালো ডাক্তার বলে উনি পরিচিত, আমিও ওনাকে শ্রদ্ধা করি, অনেক রোগী দেখেন। ওরে বাপরে, দেখলাম সে উনি রোগীটাকে 3 বার ওষুধ দিয়েছেন, এবং রোগীটা কি ব্রেন টিউমার, ইটস এ ব্রেন টিউমার। 3বারই দিয়েছেন সিএম পটেন্সি, 3টে ওষুধ। প্রথমটা দিয়েছেন হয়তো কাজ পান নাই, সেকেন্ডটারও সিএম, এরপর তার থার্ডটারও সিএম। এবং তাহলে আমার বলতে হবে উইথ অল রেসপেক্ট ফর হিম, তার প্রতি সৌজন্য এবং সম্মান রেখে বলছি যে না, এই যে এখানে উনি মারে খেয়ে গেছেন। উনি ডোজ এন্ড পটেন্সি সম্বন্ধে ওনার এত বছর পরে আইডিয়া হয়নি। আমার বয়স যদি 70 হয়, তাহলে ওনার 77 হওয়া উচিত না, তাহলে এখানে উনি মারি খেয়ে গেছেন। এটা একদম, এটা বলবোই আমি, এইটাতে উনি মারি খেয়ে গেছেন। ব্রেন টিউমার রোগী ভাই, এটা লিশনাল কেস, প্যাথোলজিক্যাল লিশন। হাউ ডিয়ার আপনি সিএম দেন। তাইলে দেখেন, এই যে বললাম আমাদের এই লেকচার গুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু আমার কথা না, আমি হোমিওপ্যাথি যারা মাতবর, যারা দিকপাল, তাদের কথা বলছি, আনিম্যানের কথা বলছি। আপনি একটা রোগী বুঝে তার পটেন্সি সিলেকশন করেন, এবং এই জন্য বেটার হলো 50 মিলিসিমেল পটেন্সি ব্যবহার করা। দেখেন আপনি 1 থেকে শুরু করবেন, 1, 2, 3, 4 এভাবে যাবেন, লাফালাফির ব্যাপার নাই, বেশি হাই বেশি লোর ব্যাপার নাই। আর যদি সেন্টাসিমেল করেন, you will have to follow the rules and regulation and criteria of prescribing centesimal potency. আপনি নীতিমালা অনুযায়ী করবেন। এর জন্য বললাম যে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। যেটা দেখছি যে পুরানা এই যে প্রেসক্রাইবার, উনারাও দেখা যায় উল্টাপাল্টা করতেছে। উনার কাছে যারা শিখছে, চিন্তা করেন ও কিছু ও তো এইভাবে সিএম দেবে ধরেই। ওকে, আরেকটা অবজারভেশন আছে, যদি দেখেন যে রোগীর মধ্যে আপনার ওষুধ দেওয়ার পরে পুরানা সিমটম ফিরে আসছে, ইটস এ ভেরি গুড সাইন, এটা খুব ভালো। এবং এখানে আপনি কি করবেন, মনে করেন রোগীকে আপনি
আপনি সে ফর এক্সাম্পল কোস্টিকাম দিয়েছিলেন। স্যার আপনাকে একটু ইন্টারফেয়ার করি স্যার, সরি। জি জি একটু সময়, সেটা হচ্ছে আমাদের উপস্থিতি আজকে 100+ হয়ে গেছে স্যার। তো আচ্ছা অনেকেই যে ডিসকানেক্টেড হয়ে গেলে আবার হ্যাঁ হয়তো জয়েন করতে পারছেন না, অসুবিধা হতে পারে। আপনাদের জ্ঞাতার্থে বলছি, আপনারা আমাদের বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের ফেসবুক পেজে চলে যাবেন, সেখানে আপনারা ক্লাসটা উপভোগ করতে পারবেন। আর এছাড়াও দুই একজন অসতর্কতা বশত মাইক আনমিউট করে ফেলছেন, আপনারা প্লিজ একটু খেয়াল করবেন, আপনার দ্বারা যেন অন্যদের অসুবিধা না হয়। স্যার প্লিজ কন্টিনিউ ইউর প্রেজেন্টেশন। ওকে থ্যাংক ইউ। তো মনে করেন আপনি কোস্টিকাম দিয়েছিলেন রোগীকে, তার আর্থ্রাইটিসের পেশেন্ট। এখন দেখলেন যে রোগী এসে বললো, ডাক্তার সাহেব আগে আমার পেশাব দিয়ে একটু পুষ্টুস যেত কতদিন আগে, এখন দেখি যে আবার একটা ডিসচার্জ যায় আমার পেশাবের রাস্তা দিয়ে, এবং পেশাবের রাস্তা জ্বালাপোড়া করে। যদি আপনি বোঝেন যে কোস্টিকাম একটা অ্যান্টিসাইকোটিক মেডিসিন, এবং তার দীর্ঘদিন আগে তার হিস্ট্রির মধ্যে আছে যে তার পেশাবের রাস্তায় ইনফেকশন হয়েছিল, ইট মে বি গনোরিয়াল, এবং আপনার ওষুধ আবার ফিরে আসছে, এখানে রোগীও ঘাবড়ানোর কোনো কারণ নাই, বরং চিকিৎসক তিনি খুশি হবেন যে পুরানা সিমটম ফিরে আসছে আপনার ওষুধে। তাহলে এখন কি করবেন? সেকেন্ড প্রেসক্রিপশনে কি করবেন আপনি? কথা হলো, আপনি কোস্টিকাম দিয়েছিলেন যেসব লক্ষণে প্রস্রাবের রাস্তা যে এখন যে যাচ্ছে, এখানে হয়তো মনে হচ্ছে আপনার যে কোস্টিকামে তো এমন নাই, এটা তো অন্যদিকে যেতে পারে, ক্যানাবিস স্যাটাইভা যেতে পারে, তুজা যেতে পারে, আমি তুজা দিয়ে দিব। এখানে বেটার হলো যে না, যেহেতু ফার্স্ট প্রেসক্রিপশনেই বা পূর্ববর্তী প্রেসক্রিপশন এটা নিয়ে আসছে, আপনি ওয়েট করেন, এখানে আপনি আরেকটা পটেন্সি ব্যবহার করবেন, হতে দেখা যাবে ওই ওষুধইটা সেরে দিয়েছে। এখানেও আপনি নতুন একটা মেডিসিন দেওয়ার আগে আগের মেডিসিনের পরবর্তী পটেন্সি দিবেন, তাহলে দেখা গেল যে এটাতে চলে গেছে, ওইটা পুরানাটা আসলো এবং পুরানাটা চলে গেল। তবে যদি যে না, কোস্টিকাম দিয়ে হয় পেশাবরিটা যাচ্ছে না, তাহলে আপনি আবার তার সিমটম গুলা এভালুয়েট করেন, আবার আপনি বিচার বিবেচনা করেন, করে হয়তো এখন দেখলেন যে হ্যাঁ এটা তো ক্যানাবিস স্যাটাইভার মতো মনে হচ্ছে, এটা তো আমার থুজার মতো মনে হচ্ছে, ওকে দেন ইউ গিভ নিউ প্রেসক্রিপশন, থুজা দেন, কোনো সমস্যা নেই। কিন্তু নিয়ম হলো যে ওই পূর্ববর্তী যে পোটেন্সি বা যে ওষুধ, ওইটাই আপনি আরেকটু ট্রাই করেন। এখানে কিন্তু আপনি মাইর খেয়ে যেতে পারেন, ওই ট্রাই না করে নতুন আরেকটা দিয়ে দিলে, হয়তো আপনার ওই পূর্ববর্তী ওষুধটাই এই লক্ষণটাকে নিয়ে যেত। এখন আমরা দেখি, যদি দেখেন যে আপনি একটা রোগীতে ফার্স্ট প্রেসক্রিপশন দেওয়ার পরে তার নতুন কিছু সিমটম আছে যেটা এই রোগীর ছিল না আগে, এখানে কি করবেন? এখানে দুইটা কাজ করা যাবে। আমি তাকে সে কোস্টিকাম দিয়েছিলাম তার আর্থ্রাইটিসের কারণে, দেখা গেল তার আর্থ্রাইটিস তো কমেই নাই, তার আরো কিছু অ্যালার্জি কখনো ছিল, অ্যালার্জিস গুলো আসছে, তার মাথা ব্যথা শুরু হয়েছে, এই লক্ষণগুলো আগে ছিল না, নিউ সিমটম ক্রপড আপ। এখানে আপনি দুইটা কাজ করতে পারেন। একটা হলো যে যদি দেখা গেল যে সিমটম গুলা বেশি মানে কষ্টকর না, হয়তো হালকা পাতলা তার চুলকানি আসছে, মাথা ব্যথাটা হালকা পাতলা, সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে বুঝতে নিতে হবে যে আপনার প্রেসক্রিপশন ওয়াজ রং, কারণ প্রেসক্রিপশনে আর্থ্রাইটিসও যায় না, উল্টা আরো দুইটা নতুন সিমটম আসছে, সো ইট ওয়াজ এ রং প্রেসক্রিপশন, ফার্স্ট প্রেসক্রিপশনটা। তাইলে আপনি এবার আগের সিমটম গুলো যেটা উপর ভিত্তি করে কোস্টিকাম দিয়েছিলেন, ওই সিমটম তো নিবেনই, এর সাথে আপনি যোগ করেন নতুন সিমটম গুলো যোগ করে নতুন একটা মেডিসিন, যেটা দিয়ে আগের সিমটম এবং বর্তমান সিমটম দুটোটা কভার করে এমন একটা মেডিসিন আপনি প্রেসক্রাইব করেন। তাইলে এর মাধ্যমে এই যে নতুন সিমটম গুলো আসছে এগুলো দূর হয়ে যাবে, তার অরিজিনাল যে রোগাবস্থা ওইটার চিকিৎসা হয়ে গেল। এইগুলো একটা। আরেকটা হলো যে না, তার নতুন সিমটম গুলা তার এতই বেশি, এতই কষ্টকর যে আপনি আরেকটা ওষুধ দিয়ে আবার ট্রাই করা না, এই ওইটুকু আপনি অপেক্ষা করতে পারবেন না।
সেই ক্ষেত্রে তাকে আপনি অ্যান্টিডোট করে দেবেন। সেই ক্ষেত্রে প্রথম মেডিসিনটাকে জাস্ট অ্যান্টিডোট করে দেবেন। অ্যান্টিডোট কেমন করবেন আমি আগেই বলে দিয়েছি। এখন আপনি আরেকটা অবজারভেশন হইলো, আমি কিন্তু কোনো 10-12 বছর যাই নাই, এগুলো হলো জাস্ট মানে ডিসকাশন, যে ওষুধটা যদি ফেল করে থাকে রোগীটাকে আমি এত চিন্তা ভাবনা করে তাকে দিলাম, মনে করেন সে আর্জেন্টাইন নাইট্রিকেম দিয়েছিলাম, সে আইবিএস এর রোগী, বারে বারে পায়খানা হয়, পেটটা ফাঁপা থাকে, হ্যাঁ, কোনো কিছু হজম হয় না, কিন্তু আর্জেন্টাইন তো কাজ করলো না ভাই। এখন চিন্তা করতে কি কি কারণে মেডিসিন কাজ করে না, এটা মাথায় রাখতে হবে। আমি প্রথমেই চিন্তা করবো যে আচ্ছা আমার ওষুধটা কি রং সিলেকশন হয়েছিল। আমি চিন্তা করেছিলাম না, আরে একটু সিলেকশন তো আর্জেন্টাইন নাইট্রিকেমই মনে করি আমি, এখন আমি মনে করি আচ্ছা তার যদি ওষুধ ঠিক হয়ে থাকে, তার যে প্রিপারেশনটা কি ঠিক ছিল, দেখি তো কোন কোম্পানির ওষুধ নিয়েছিলাম, দেখলো যে না, আরে এটা তো উইলমার শপ কোম্পানির, অথবা যদি 50 মিলিসিমেল হয়ে থাকে এটা তো হেফকো কোম্পানির ওষুধ। তাহলে আপনাকে মনে করতে হবে যে ওষুধ, তাইলে আপনাকে দেখেন এই দুইটা জিনিস চিন্তা নিতে হবে, ওষুধটা ঠিক হয়েছিল, আর যদি ঠিক হয়ে থাকে মনে করেন যে প্রিপারেশন ঠিক ছিল কিনা। এখন দেখলেন যে না 50 মিলিসিমেলের ওষুধেই, কিন্তু আপনি এই কোনো একটা জেলার, আমি নাম বলি না, কোথাও আমাদের অনেকগুলো কোম্পানি আছে যারা কুটির শিল্পের মতো করে তৈরি করেন, ওনাদের কিছু একটা, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই ওষুধটাই অন্য কোনো ভালো কোম্পানির ওষুধ রিপিট করতে পারেন না, ধরে নিলে ওর প্রিপারেশনটা ঠিক হয় নাই। এরকম এক্সাম্পল আমি দিই একটা, ধরেন আমি 50 মিলিসিমেল পটেন্সি যখন ব্যবহার করতাম প্রথম দিকে, আমি চিটাঙ্গের একটা একজনের কাছ থেকে নিতাম, উনি আমার বন্ধু ছিলেন, হি ডাইড, উনি মারা গেছেন বেশ আগে। তো লেককেনের পেশেন্ট, একদম কার্বন কপি অফ লেককেন, ওষুধ দিয়ে কাজ দেয় না, ওষুধ দিয়ে কাজ দেয় না। তখন আমার মনে দেখলো কি সিলেকশন তো আমার ঠিক মনে হচ্ছে, চলো তাহলে আর কি করবো, আমার কাছে অন্য কোম্পানির আর 50 মিলিসিমেল নাই, শুধু ওনারটা ছাড়া। তখন আমি সেন্টাসিমেলই দিলাম, যা। তখন আপনি উইলমার শোয়াব কোম্পানির, ভালো কোম্পানির সেন্টাসিমেল পটেন্সি দিলাম। নেক্সট টাইম যাবে তার সিমটম অনেক আরাম হয়ে গেছে, তখন আমি ওষুধ আলাদা করে রাখলাম। যখন ওই বললাম যে আমার বন্ধু বা আমার কিছু সিনিয়র ছিলেন, তিনি ঢাকা আসলে আমার সাথে দেখা করতেন, তা আমার আসলে আমি তাকে বকা দিলাম যে মিয়া তোমার ওষুধ সবগুলো আমি দিয়ে দেবো, তোমাকে ব্যবহার করবো না। আরে দাদা কি হয়েছে, আমি বললাম এই ঘটনা। ও তাইলে আপনি আমি এটা দিয়ে দেন, এটা আমি নিয়ে নিই। তা আমি নিয়ে এইটা নিয়ে নেই মানে, তো সবটাই নিয়ে নেন, এইটা দোষী তো অন্যগুলো তো আরো দোষী বেরোতে পারে। তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনি ওষুধটা তৈরি করেন কোত্থেকে, বললাম তো আমি তো আগে সব জিজ্ঞেস করিনি, আপনার মূল বস্তুটা কোত্থেকে পেয়েছিলেন। তিনি যেটা বললেন আমার কাছে খুব আমি খুব খুশি হইলাম না, যে না তাহলে তো এটা কনফিউজিং, আপনার মূল বস্তু কোত্থেকে নিয়েছেন এটা কনফিউজিং, মূল বস্তু যদি ঠিক না থাকে ওষুধটা কি করে ঠিক হবে। তখন থেকে কিন্তু আমি খুঁজছিলাম যে ফিটনেস ব্যবহার করব, খুব ডিপেন্ডেবল কোনো প্রতিষ্ঠান পাই কিনা। আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেছি। 1991 সালে আমি কলকাতা যাই, জীবনের প্রথম ইন্ডিয়া সফর করি আমি, এবং ওইখানে ওই দীর্ঘদিন হানিম্যান পত্রিকায় লেখালেখি করতাম। এই যে হেফকো কোম্পানির পত্রিকা ছিল, হানিম্যান মাসিক পত্রিকা হোমিওপ্যাথি, আপনারা হয়তো অনেকে পড়ছেন, খুব নাম করা পত্রিকা ছিল বাংলাতে। আমি সমানে লিখতাম এখানে, এরা আমার পছন্দ করতেন। ওনাদের অফিসে গেলাম, ওনারা আমাকে নিয়ে ওনাদের চিটাগড়ে ওনাদের ফ্যাক্টরি, বিশাল ফ্যাক্টরি, পটেন্সি তৈরি করেন ওনারা, এবং বলে যে তাদের ওষুধ সারা বিশ্বব্যাপী যায়, জার্মানিতেও তাদের ওষুধ যায়, এবং তাদের প্রতিটা মানে স্টেপ আমি খেলাম ওষুধ তৈরি, এক্সাক্ট হানিমিনিয়ান। কারণ আমি এর আগে হোমিওপ্যাথি ওষুধের প্রিপারেশন নিয়ে পড়াশোনা করছি, আমি জানতাম কিভাবে করে। ইভেন বরিকেন টেবল কোম্পানির ওষুধও কিন্তু হানিমিনিয়ান না, এটা তাদের আলাদা পদ্ধতি, হানিম্যানের পদ্ধতি না। কিন্তু হেফকো কোম্পানির ওষুধ
এরা এক্স্যাক্টলি হানিম্যান যেভাবে বলছে ওইভাবে, প্রতিটা পটেন্সির জন্য আলাদা একটা শিশি, সিঙ্গেল ভায়াল মানে পটেন্সি না। আমার খুব পছন্দ হইল, এবং তখন থেকে আমি হ্যাপি কোম্পানির ওষুধ ব্যবহার করি, এবং যা অন্য যত কোম্পানি বা লোকের ওষুধ ছিল সবগুলো আমি ফেলে দিই, কারণ এখানে কম্প্রোমাইজ করা যাবে না, ওষুধের প্রিপারেশন নিয়ে কম্প্রোমাইজ করা যাবে না। আপনি সেন্টাসিবল যদি ব্যবহার করেন তাহলে ভালো কোম্পানির, যখন এখানে কোনো কনফিউশন না থাকে, এটা নিশ্চিত করবেন। 50 মোলাসিমেল ব্যবহার করেন তো ভালো কোম্পানির, যেখানে কোনো কনফিউশন থাকবে না। ও এটা কোত্থেকে তৈরি করছে, তার কারেক্ট মানে স্টার্টিং ম্যাটেরিয়াল কি বলতে পারে না সে, তো সে ওষুধটা তৈরি করছে কি, কিসের থেকে তৈরি করলো সে? তুমি এপিস তৈরি করছো, এপিসের মূল বস্তু কোত্থেকে পাইছো তুমি, সে বলতে পারে না। বলে আমার ওই কাকায় চাচায় দিয়ে গেছিলেন ওই অত বছর আগে, তোমার চাচা যে কারেক্ট ছিলেন সেটাই বা তুমি কেমনে জানো, আমি কেমনে বুঝি? এই কথাটা বললাম এই কারণে, এই যে কথাটা আসছে কেন, ওষুধটা কাজ দিল না, তখন আবার ফার্স্ট চিন্তা হবে যে ওষুধটা বোধ আমি রং সিলেকশন করছি। যদি মনে হয় রং সিলেকশনটা কারেক্ট, দেন প্রশ্ন আসে আপনি যে ওষুধটা ব্যবহার করছেন এটা কারেক্ট প্রিপারেশন কিনা, ভালো কোম্পানির কিনা, এটা খেয়াল করবেন আপনি। তারপরে আরেকটা হতে পারে যে রোগীটা কি আদৌ ওষুধ ব্যবহার করছে। আমারই রোগী আছে হিস্টেরিক পেশেন্ট, ওষুধ দিয়ে ওষুধ ফেলে দেয়, খায় না, মা বাপ জানে না। আমি জিজ্ঞেস করলাম যে এই ওষুধটা দেখেন, এত একটা মানসিক ভাবে ইমব্যালেন্স রোগী, এর ওষুধ কিন্তু আপনাদের খাওয়ানোর কথা, ওষুধ কে খাওয়ান? বললাম ওই খায়। পেশেন্টকে যখন আমি ভালো করে ধরলাম, দেখা যায় না, সে কখনো খায় কখনো খায় না। তো এটা একটা কারণ হতে পারে, এটা খেয়াল করবেন যে রোগী সঠিকভাবে ওষুধটা নিচ্ছে কিনা। আবার অনেকে আছে এই যে ধরেন যারা হিস্টেরিক বিশেষ করে, হয়তো মা বাবাকে ধরে ডাক্তারের কাছে যায়, এমনিই যায়, তার মাথা ব্যথা বলে আসলে মাথা ব্যথা নেই। কাজে এদেরকে আপনি ওইভাবে, যদি রোগী প্রত্যেকবার এসে বলবেন না আমার কোনো কাজ হয় নাই, তাহলে এটা চিন্তা করতে হবে রোগী আদৌ ওষুধ খাচ্ছে কিনা, অথবা কোনো অবস্টেকল টু কিওর আছে কিনা। মানে রোগী দেখা গেলো যে এমন সব খাদ্য পানীয় খায় যেটা আপনার ওষুধের শক্তিকে নষ্ট করে, বা অবস্টেকল টু কিওর বলি আমরা এগুলাকে। যে সে কফি খায়, মনে করেন সে কফি খায়, সে এমন সব ভেষজ আরো অন্যান্য আয়ুর্বেদিক ওষুধ খায়, সে হার্বেল ওষুধ খায়, তাইলে এর ফলেও কিন্তু আপনার মেডিসিন মে ফেল টু অ্যাক্ট। এইসব বিষয় কিন্তু আপনাকে বিচার বিবেচনায় আনতে হবে। এখন আমরা আসি যে কি কি ক্ষেত্রে ওষুধ চেঞ্জ করা লাগতে পারে। ওই যে আমরা চারটা বলছিলাম, একটা বলছিলাম যে প্লাসিবো দেবো, আরেকটা বলছিলাম এই যে কথাটা আমরা দেখি কেন, এই যে কথাগুলো যে একটা হলো প্লাসিবো দেবো, একটা হলো রিপিটেশন হাইয়ার পোটেন্সি, একটা হলো অ্যান্টিডোট কমপ্লিমেন্টারি, আমার হলে যে না ওষুধটা আমার চেঞ্জ করা লাগতে পারে, আবার ফার্স্ট প্রেসক্রিপশন আমি করবো। তাহলে কি কি ক্ষেত্রে ওষুধ, প্রথম ওষুধটি আমি চেঞ্জ করা লাগতে পারে, আমরা একটু চিন্তা করে দেখি। একটা হলো যে যদি আমি প্রেসক্রিপশনের পরে দেখা গেল সম্পূর্ণ নতুন সিমটম আসছে, মানে কি আগেরটা ভালো হয়ে গেছে, তার ওষুধটা দিলাম, সে তার মাথা ব্যথার জন্য আসছিল আমার কাছে, আমি তার সিমটম অনুযায়ী সেঙ্গুনেরিয়া ক্যানাডেন্সিস দিলাম, তার আতকবলে মাথা ব্যথা ছিল ডান দিকে, লক্ষণ সাদৃশ্যে আমি তাকে সেঙ্গুনেরিয়া দিলাম। রোগী এসে আমাকে বলে যে ডাক্তার সাহেব মাথা ব্যথা আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে, মাথা ব্যথা ভালো হয়ে গেছে। তবে ভালো হওয়ার কিছুদিন পরে দেখা গেল তার পেটটা খারাপ হয়েছে, পেট খারাপ দেখলে দেখেন ওই লক্ষণের সাথে ওই লক্ষণের কোনো মিল নেই, বা ওইটা শেষ হয়ে এই লক্ষণটা আসছে তাও বলা যাবে না, মাঝে গ্যাপ ছিল, এটা নতুন ভাবে আসছে, তাহলে এখানে আমার অবশ্যই নতুন ওষুধ দিতে হবে, ওষুধ চেঞ্জ করা লাগবে। গেল এক। 2 নম্বর হলো যদি আমি দেখি যে ওষুধটা দেওয়ার পরে রোগীর লক্ষণ কমেছে ঠিক, কিন্তু রোগী হিসাবে সে আরো খারাপ খারাপ আছে। খারাপ আছে কি হতে পারে? দেখা গেল একটা অ্যাজমার রোগী, তাকে লক্ষণ সাদৃশ্যে ফর এক্সাম্পল আমি দিয়েছিলাম হয়তো 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 স্পঞ্জিয়া দিয়েছিলাম,
স্পঞ্জিয়া তার কাশি কিছু কমছে, কিন্তু তার যে শ্বাসকষ্ট, তার যে সায়ানোটিক ভাব, তার যে একটা রেসপিরেটরি ডিস্ট্রেস, এটা কমেনি, বরং তার ঘুম কমে গেছে। ঘুম আগে হতো, এখন ঘুমও ভালো করে হয় না। তাহলে কি হলো, তার কাশি কমছে, কিন্তু এজ এ পেশেন্ট হি ডিড নট ইমপ্রুভ। এখানে আমার ওষুধ চেঞ্জ করতে হবে, কারণ যে ওষুধটা দিয়েছি এটা পার্সিয়ালি কাজ করেছে, এটা এত ডিপে না যে ডিপের জন্য পেশেন্টের ওষুধ দরকার। এখানেও চেঞ্জ করতে হবে। গেল 2। 3 নম্বর হলো যে এমন যদি হয় যে ওষুধটা আমি দিচ্ছি, কমে যাচ্ছে, তার কমপ্লেন কমে যাচ্ছে, আবার হচ্ছে, আবার দিচ্ছি, কমছে, আবার হচ্ছে, তা এখানে বুঝতে হবে যে আমার ওষুধটা এনাফ ডিপ হচ্ছে না, এখানে আরো ডিপার কিছু দরকার, অথবা কমপ্লিমেন্টারি কিছু দরকার। যেমন করে আমরা আগে বলছিলাম যে তাকে হয়তো আমি বেলেডোনা দিচ্ছি, তার কোনো একটা কমপ্লেনে, তার এখানে একটা গ্ল্যান্ড, গলার মাঝে একটা গ্ল্যান্ড ইনফ্লেম হয়ে যায়, দিলে বেলেডোনা দিলে কমে যায়। আমি দিলাম হয়তো মনে করেন তার টনসিলাইটিস বাচ্চা, বেলেডোনার লক্ষণ আছে, বেলেডোনার লক্ষণ দিলে কমে যায়, আবার হয়ে যায়, বেলেডোনা আবার দিলাম, আবার কমে, আবার হয়ে যায়। তাহলে এখানে আমার বুঝতে হবে যে ইট ওয়ান্ট সামথিং ডিপার দেন বেলেডোনা। তাহলে আমি বেলেডোনার বদলা 3rd টাইম তাকে আমি দিব ক্যালকিরিয়া, বা আমার এখানে ওই যে বললাম বারে বারে কনজাংটিভাইটিস নিয়ে আসে, কনজাংটিভাইটিস, তার চোখ উঠে যায়, পালসিডেলের মতো লক্ষণ দিলে কমে যায়, আবার হয়, পালসিডেল দিলে কমে যায়, আবার হয়। তাহলে এখানে আমার মনে করতে হবে যে আমাকে আরো কিছু ডিপার কিছু দরকার, তখন আমি তাকে হয়তো লক্ষণ সাদৃশ্য তাকে সাইলেশিয়ে দিলাম। তাহলে এখানে ওষুধটা চেঞ্জ করা লাগতে পারে। গেল 4। 3 আরেকটা ক্ষেত্র, এখানেও ওষুধটা চেঞ্জ করা লাগবে। কি, যদি আমি দেখি যে একটা ক্রনিক মায়োজমেটিক প্রেসক্রাইবিং করছি আমি, যেমন এখানে একটা রোগী খুব রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগী, খুব কষ্ট পাচ্ছে তার হাতে বা মানে বাতে, একদম সে জর্জরিত, নড়াচড়াই করতে পারে না। এখানে তাকে হয়তো লক্ষণ সাদৃশ্যে তাকে আমি কোষ্টিকাম দিচ্ছিলাম, ওকে, কোষ্টিকাম দিয়ে এখন দেখি যে তার বাত কমে গেছে, বাতের ব্যথা নেই, কিন্তু সে বলছে তার অন্য আরেকটা লক্ষণ আছে যেটা সাইকোটিক না, অ্যান্টিসাইকোটিক গ্রুপের না, আরেকটা গ্রুপের ওষুধ আসছে, সেখানে কিন্তু ওষুধ চেঞ্জ করতে হবে। একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। মনে করেন রোগীটা আমার কাছে আসছিল একটা একজিমা নিয়ে, ক্রনিক একজিমা, তার লক্ষণ দেখলাম যে শীতকাতর, এবং তার একজিমাটা শীতকালে ফিরে আসে, আবার দেখলাম যে সে বাসে টাসে চললে তার একটু বমি ভাব আসে, তার পেটের মাঝে ব্যথা আছে, খেলে কমে। আমি সব লক্ষণ বিবেচনা করে তাকে আমি পেট্রোলিয়াম দিলাম, পেট্রোলিয়াম দিয়ে দিয়ে হয়তো কয়েক পটেন্সি দিয়ে তার একদম একজিমা পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার হয়ে গিয়ে এখন তার সোর থ্রোট আসছে, সোর থ্রোট, তার গলা ব্যথা আগে ছিল, এটা একজিমা ছিল সময় ছিল না, একজিমা ভালো হয়ে এখন গলা ব্যথা আসলো, এবং যেটার লক্ষণ আবার দেখা গেল ফাইটোলেখার মতো। তাহলে এখানে আমাকে বুঝতে হবে তার ওই যে বলে তার মায়োজমেটিক চেঞ্জ হয়ে গেছে। সে তার সারফেস মায়োজম ছিল আগে সাইকোসিস, আরে সরি সোরা, আমি পেট্রোলিয়াম দিয়ে সোরা ক্লিয়ার হয়ে গেছে, এখন চাপা ছিল তার সিফিলিটিক সিমটম, সোর থ্রোট, এটা বের হয়ে আসছে। এখানে আর কিন্তু আপনার পেট্রোলিয়াম আমি আর দেবো না, কারণ এখানে তার মায়োজমেটিক লেভেলটাই চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি তাকে অ্যান্টিসাইকোটিক দেব, তার সোর থ্রোট হলো সাইকোটিক লক্ষণ, সিফিলিটিক লক্ষণ, তাকে আমি ফাইটোলেখা দেব। অথবা মনে করেন যেমন আগে বলছিলাম আমরা যে তার আর্থ্রাইটিসের পেশেন্ট ছিল, তাকে আমি কোষ্টিকাম দিচ্ছিলাম, কোষ্টিকাম দিয়ে দিয়ে আর্থ্রাইটিস মোটামুটি অনেকটাই রিলিভ হয়ে গেল, রিলিভ হয়ে সে দেখা গেল তার শরীরে একজিমা বের হয়ে আসছে, যার লক্ষণ আবার শরীর নামের সাথে মিলিয়ে। তাহলে এখানে আমি কোষ্টিকাম আর দেব না, যদি কোষ্টিকাম তার অনেকটা ভালো করছিল, কারণ এখানে তার প্যারাডিম শিফট হয়ে গেছে, তার লেভেল চেঞ্জ হয়ে গেছে, এখানে তাকে আমি অ্যান্টিসোরিক দেবো, শরীর নাম দেবো। তাহলে এই 4টে ক্ষেত্রে
আমাদের মেডিসিন চেঞ্জ করা লাগতে পারে, নতুন মেডিসিন দেওয়া লাগতে পারে। এখন আমরা আমার মনে হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি শেষ করতে পারছি না, তবু আমি কেন্টটা শেষ করে দেওয়ার চেষ্টা করবো আজকে। আমরা একবার আসি কেন্টের দ্বাদশ পর্যবেক্ষণ, বাংলাতে বলে দ্বাদশ পর্যবেক্ষণ, ইংলিশে বলে 12 অবজারভেশন। এটা আমি এর আগে গল্প করছিলাম, সম্ভবত ইংলিশ লেকচারের সময়। আমি 91 সালের জন্য আমি ইন্ডিয়াতে গেলাম। ইন্ডিয়াতে আমার সিনিয়র বন্ধু ছিলেন ডাক্তার তপন কাঞ্জিলাল, তো তার বাসায় আমি আতিথ্য গ্রহণ করছিলাম। তার ছেলে হোমিওপ্যাথি পড়ে। পরবর্তীতে আমি জানি, আরে বাপরে বাপ, তপন কাঞ্জিলালও হোমিওপ্যাথ, তার ওয়াইফও হোমিওপ্যাথ, বিভাবতী কাঞ্জিলাল। তার ছেলে হলো শুভ্র কাঞ্জিলাল। আরে বাপরে, বারুদের মতো এত ভালো বুঝে সে হোমিওপ্যাথি, এত ভালো জানে। এবং এই যে সব কেন্টের দ্বাদশ পর্যবেক্ষণ তার এখানে মুখস্থ। আমার খুব ভালো লাগলো। আমি দেশে এসে আমি একটু ট্রাই করলাম আমাদের হোমিওপ্যাথির মধ্যে, দেখি তো এই সব জিনিস আমাদের লেভেলটার দিকে একটু আমি ট্রাই করলাম। কি, আমি একদিন আলাপ করছিলাম, কলেজের নাম বলি না, খুব মনে করেন বাংলাদেশের একটা শীর্ষ হোমিওপ্যাথিক কলেজ, এর হোমিওপ্যাথিক ফিলোসফির শিক্ষক, তার সাথে উনি আবার আমার ছাত্র। তো তারা জিজ্ঞেস করলাম, কোথায় কোথায় 12 অবজারভেশন বলতেছি আমি কেন্টের। উনি বললো, স্যার এটা কি বলতেছেন আপনি, এটা কি বলছেন, কেন্টের আবার 12 অবজারভেশন কি, দ্বাদশ পর্যবেক্ষণ কি? আমি কেন, তুমি এটা শোনোনি? বলে, আমি তোর নামই শুনিনি। আরে বলে কি, তুমি কেন্টের 12 অবজারভেশন নামই শুনেনি? তুমি না ফিলোসফি পড়াও? হ্যাঁ, তা তো পড়াই। ফিলোসফি, কেন্টের ফিলোসফি পড়িনি, উঠে তো পড়াই আমি। ওমা, তাইলে তুমি এখানে 12 অবজারভেশন পাওনি কেন্টের? না তো। তাই বললো, তুমি কি আবার দেখবা? অবশ্যই দেখবা। আরে মিয়া, কত বিশাল করে লেখা। দেখে আসলো, তার সাথে কিছুদিন পরে দেখা, তারা পাইনি। আরে আমার খুব কষ্ট লাগলো, আমার খুব কষ্ট লাগলো। আমি তো পাওনি এটা। এনিওয়ে, তাকে আমি বইয়ের মাঝে দেখাই দিলাম, তাকে বললাম, এবং আলটিমেটলি হি গট ইট। তাহলে চিন্তা করুন তো, যিনি ফিলোসফির শিক্ষক, তিনি 12 অবজারভেশন অফ কেন্ট বুঝেন না, তো ওনার ছাত্ররা কিভাবে বুঝবে? আমি দোষ দিচ্ছি না, দেখেন, এটা হলো কি বলবো, আমরা আনফরচুনেট। ইন্ডিয়ার এদেরকে আমি গেলেই এই সল্ট লেকে এদের এনআইএসে যেতাম, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি। এখানে আমার পরিচিত কিছু বন্ধু বান্ধব ছিলেন, বাংলাদেশি কিছু ছাত্র ছিলেন, এদের সাথে আমার অনেক আলাপ টালাপ হতো। আলাপে ওদের লেভেলটা আমি বুঝতাম, আমাদের লেভেল ওদের সাথে অনেক দুর্বল, অনেক দুর্বল। তো এই হলো কেন্টের 12 অবজারভেশন। আপনি কেন্টের ফিলোসফির মধ্যে পাবেন। যারা পড়েন নাই, ভালো করে বাংলা বইও আছে, বাংলা বইয়ের দেখা থাকবে দ্বাদশ পর্যবেক্ষণ, আর আপনার ইংলিশে থাকবেন যে 12 অবজারভেশন, দেখে নিয়েন আপনারা। আমরা দেখি কেন্টে কি অবজার্ভ করলেন। অবজারভেশন এটাই যে ফার্স্ট প্রেসক্রিপশন দেওয়ার পরে রোগীটা যে আপনার কাছে আসবে, এসে তার মধ্যে কি সব জিনিস দেখে কি সব ডিসিশন নেবেন, কারণ তার মধ্যে বিভিন্ন চেঞ্জ হবে। আমরা বলছি, কেউ এসে বলবে যে আমার রোগ লক্ষণই চলে গেছে, কমে গেছে। কেউ বলবে যে লক্ষণ একদম সারে নাই, কিছু কমছে। কেউ বলবে লক্ষণ আমার বেড়ে গেছে। কেউ বলবে আবার নতুন লক্ষণ, কি ওষুধ দিলে নতুন লক্ষণ আসছে। এই যে কথাগুলো বলবে, এর পরিপ্রেক্ষিতে আপনি কি ডিসিশন দিবেন, কি সেকেন্ড ডিসিশন করবেন, এই জিনিসগুলোই কেন্টের 12 অবজারভেশন নামে খ্যাত। যে এই 12টা পর্যবেক্ষণে 12 জাতের প্রেসক্রিপশন হবে, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে আমরা একটু ছবিতে দেখাই ফার্স্ট অবজারভেশনটা, কেন্টের প্রথম অবজারভেশন। যে দেখা গেল ফার্স্ট প্রেসক্রিপশন দেওয়ার পরে, এটা কিন্তু সেকেন্ড প্রেসক্রিপশনের জন্য এই অবজারভেশন বলা। ফার্স্ট প্রেসক্রিপশনে দেখা গেল একটা প্রলং অ্যাগ্রাভেশন হয়েছে, এবং অ্যাগ্রাভেশনই থেকে গেল, এবং রোগীর ক্ষতি হয়ে গেল, রোগীর স্বাস্থ্যের অবনতি হলো প্রচন্ড। অ্যাগ্রাভেশন থেকে এমিলিওরেশন আসে নাই,
এটা আপনি কি বুঝবেন? আমরা একটু ছবি দেখলে বুঝবো। এই যে দেখেন, যদি আমরা এটাকে বুঝার চেষ্টা করি, এই এই হ্যান্ডটা হলো টাইম দেখাচ্ছে, এটা টাইম। এই যেখানে হলো ওষুধটা দেওয়া হচ্ছে এই জায়গায়, তারপর ধরে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, এটা হলো 1 মাস। একদম, এবং রোগী ক্ষতিগ্রস্ত হয়ে গেল, লক্ষণ আর কমলোই না। তাহলে এখানে আপনি কি বুঝবেন? ফার্স্ট পেশেন্ট কি করলো আর সেকেন্ড পেশেন্ট কি করবেন? এখানে আমরা বুঝবো যে রেমেডিটা খুব ডিপে দিয়ে দিছি আমি। রেমেডিটা খুব ডিপ, এখানে একটু সুপারফিশিয়াল দিলে তার রোগটা খুব খুব গভীর অথবা ইনকিউরেবল। এখানে একটু হালকা পাতলা ওষুধ দেওয়া উচিত ছিল আমার তার সিমটোমেটিক রিলিফের জন্য, কিন্তু এটা না হয়ে আমি তার একটা গভীর মাইজমেটিক ওষুধ দিয়ে দিয়েছি। মনে করেন তার হয়তো লাংসের মাঝে ক্যান্সার আছে বা টিবি আছে, এখানে লক্ষণ সাদৃশ্যে তার কাশি টাশি হয়, একটু শ্বাসকষ্ট আছে, আমি হয়তো এখানে স্পঞ্জিয়া দিলেই চলতো, দিলে ভালো হতো, এবং কম পটেন্সিতে 30 বা যদি 50 মিলিসিমেল হয়তো তাহলে তো আমরা M1 দিব। কিন্তু এটা না দিয়ে এখানে আমি কি দিয়ে দিলাম? তাকে তো কেলিকার দিয়ে দিলাম, কেলিবাইক্রম দিয়ে দিলাম, এটা গভীর স্তরের ওষুধ, এবং এটা দিলাম আর পটেন্সি বেশি করে দিলাম, 10 মেরে দিলাম একদম। তাহলে কি হবে? এর একটা ওষুধটা হয়তো সঠিক, তার লক্ষণের সাথে মিলছে, বিদায় তো অ্যাগ্রাভেশন করছে, কিন্তু তার পটেন্সিটা ভেরি হাই হয়ে গেছে এবং এটা ইনকিউরেবল। এই জন্য এই যে দেখেন প্রলং অ্যাগ্রাভেশন হলো এবং অ্যামিলেশন হলোই না। এই ক্ষেত্রে আমি কি চাইলে সেকেন্ড পজিশন আমার আসবে? এখানে আমার বুঝতে হবে যে এটা ছিল একটা, হতে পরে ধরাও পড়লো যে এটা তো তার ক্যান্সার, লাংসের ক্যান্সার আছে অথবা টিবি আছে, সিম্পল শ্বাসকষ্ট বা কাশি ছিল না। কাজে এইসব কেসে সব সময় রোগীকে লোয়ার পটেন্সি দিতে হয় এবং সুপারফিশিয়াল লেভেলের ওষুধ দিতে হয়, বেশি গভীর স্তরের ওষুধ না। নসর দিবেন না, তার এখানে কনস্টিটিউশনাল মেডিসিনটা দিবেন না, তার সুপারফিশিয়াল স্তরের লক্ষণ বিবেচনা করে, মনে করেন আপনি তাকে আর্সেনিক অ্যালবাম দিতে পারেন, স্পঞ্জিয়া দিতে পারেন, আপনি ধরেন সে ফর এক্সাম্পল ড্রোসেরা দেন তার কাশি টাশির জন্য, কিন্তু তাকে গভীর স্তরের ওষুধ এবং হাই পটেন্সিতে দেবেন না। তাকে সব সময় পেলিয়েট করার চেষ্টা করি যে তার ক্যান্সার, এটা হয়তো তার ভালো হবে না। এখানে তাকে ইউ ডোন্ট এম টু কিউর, কেন্ট বলছেন, কেন্ট বলেন ডোন্ট ট্রাই টু কিউর দ্য ইনকিউরেবল, এটাকে শুধু তুমি পেলিয়েট করো, আরাম দিয়ে রাখো। তাহলে এখানে আমি পটেন্সি দিব কম এবং ওষুধ দেবো সুপারফিশিয়াল স্তরে। এটা হলো ফার্স্ট অবজারভেশন। সেকেন্ড অবজারভেশন আমরা আসি, যেখানে হলো যে প্রলং অ্যাগ্রাভেশন ঠিকই, কিন্তু একদম শেষের দিকে গিয়ে রুগীর এমিলেশন দেখা দিল। এটা আমি কি বুঝবো? এই যে মনে করেন যে হ্যাঁ অ্যাগ্রাভেশন হচ্ছিল, কিন্তু ওই যে 1 মাস সময় দেখেন 3 সপ্তাহ পর্যন্ত অ্যাগ্রাভেশনই চললো, 4th উইকে এসে দেখা গেল না, সিমটম আরাম হচ্ছে। এখানে আমি কি বুঝবো? এখানে বুঝবো যে রোগীটা ইনকিউরেবল না, এটা ছিল প্রায় ইনকিউরেবল, প্রায় একদম শেষ হয়ে যায় নাই। তার রিকভার করার কিছুটা টিস্যু বা কিছু প্রাণশক্তি, ভাইটাল ফোর্স এখনো বাকি আছে তার। এই জন্যই প্রলং অ্যাগ্রাভেশনের পরে আবার তার এমিলেশন, আবার তার লক্ষণের হ্রাস দেখা দিচ্ছে। তো এখানেও যেমন মনে করেন একটা রোগী যদি মনে করেন সিরোসিস অফ লিভারের রোগী, আপনি মনে করেন তাকে হয়তো লক্ষণ সাদৃশ্য বললাম, তাকে আপনি
তাকে আপনি প্লাম্বার মেটালিকাম দিয়ে দিলেন। প্লাম্বার মেটালিকাম খুব গভীর স্তরের ওষুধ, কিন্তু তার সিরোসিস হলে একদম লিভারটা শেষ হয়ে যায়নি, লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু একদম নষ্ট হয়ে যায়নি। এই জন্য দেখা গেল যে তার একটা প্রলং এগ্রাভেশন হবে, কিন্তু আলটিমেটলি গিয়ে তার হ্রাস দেখা দিবে। ইটস এ গুড কেস। কিন্তু এই কেসেও আপনি কি করবেন, সেকেন্ড প্রেসক্রিপশনে এই কেসেও আপনি তাকে পোটেন্সি লোতেই রাখবেন। সেন্টাসিমিলের কথা বলছি, হাই পোটেন্সি দিবেন না, 30-200 দিবেন, তাকে 10-15 মারবেন না, রুগীরা মেরে ফেলবেন আপনি। এবং তাকে ঘন ঘন রিপিট করবেন না ওষুধ। পোটেন্সি 30 দিচ্ছেন, ধরে রাখেন 30, 200 দিচ্ছেন, ওর 1 মাস 1.5 মাস দেখেন। তারপর যখন দেখবেন যে কাজ শেষ হয়েছে, আবার লক্ষণ ফিরে আসছে, তখন তাকে সেকেন্ড পোটেন্সি দেবেন। এটা হলো সেকেন্ড অবজারভেশন। দেখে গেল আমাদের কেন্টের ফার্স্ট অবজারভেশন, কেন্টের সেকেন্ড অবজারভেশন। আমরা আসি এবার থার্ড অবজারভেশনে। থার্ড অবজারভেশনটা কি? দেখা গেল একটা কুইক, শর্ট এবং স্ট্রং অ্যাগ্রাভেশন হলো প্রথমে, কিন্তু ফলোড বাই র্যাপিড ইমপ্রুভমেন্ট। কি? এই যে দেখেন, যে দেখা গেলো এই যে দেখেন ছোট্ট একটু জায়গায়, যে মনে করেন এটা যদি 1 মাস ধরি, তো প্রথম 5 দিন, এই যে প্রথম 5 দিন তার একটা শার্প অ্যাগ্রাভেশন হলো, শার্প কিন্তু শর্ট, অল্প দিনের জন্য। এরপরে একদম এমিলারেশন। এটা হচ্ছে খুব আপনার আমাদের খুব যে ধরনের আমরা চাই, এই ধরনের যে ইটস এ গুড সিলেকশন অফ মেডিসিন, এবং পেশেন্টের কনস্টিটিউশন এখনো শক্তিশালী আছে, তার ভাইটাল ফোর্স এখনো স্ট্রং আছে বিদায় এই যে একটা ফার্স্ট আপনার অ্যাগ্রিভেশন হয়েছে শার্প এবং শর্ট, কিন্তু তার ভাইটাল ফোর্স এখনো শক্তিশালী আছে বিদায় এরপরেই তার এমিলেশন, একটা লং এমিলেশন হয়েছে তার। এইরকম কেসে আমরা কি করব, এখানে রুগীকে ওষুধ দেব না, এখানে জাস্ট আমি ওয়েট করব। এই যখন রুগীটা আসলো, যে তাকে আমি মনে করেন তার শ্বাসকষ্টের রোগী বা সে ক্রনিক ব্রঙ্কাইটিসের রোগী, তাকে লক্ষণ সাথে আমি স্ট্যান্ডার্ড মেটালিকাম দিলাম, যে তার লাংসটা এতই জর্জরা হয়ে গেছে, একটু সামান্য নড়াচড়া করলেই তার শ্বাসকষ্ট হয়, সিঁড়ি বাইরে তো উঠতেই পারে না, আবার কাশতে একটু সামান্য একটু কফ উঠে, সেটা আবার খুব ঘন, আবার মুখের মাঝে আসলে এটা একটু নুনতা বা মিঠার লাগে, মনে করে আমি বললাম স্ট্যান্ডার্ড মেটালিকাম। কিন্তু এখানে আপনি রোগী যখন এসে বললো যে হ্যাঁ আমি একটু আরাম পাচ্ছি, এখনো আছে বাট আমি আরাম পাচ্ছি যদি হয়, তাহলে আমি তাকে স্ট্যান্ডার্ড মেটেরিয়াল 200 দিয়েছিলাম, 1M দেবো না, জাস্ট ওয়েট করবো, আপনি আরো 2 সপ্তাহ পরে আসেন। 2 সপ্তাহ পরে যদি এসে বলে যে হ্যাঁ আমার জন্য মনে হচ্ছে আবার একটু আসছে, ওকে, এখন তাকে আমি 1M দেবো। এটা হলো কেন্টের থার্ড অবজারভেশন। ইটস এ গুড। এটা হলো আমরা চাই যে এই ধরনের রিয়াকশন কেসের মধ্যে। আমরা ফোর্থ অবজারভেশনে যাই, এটা আরো সুন্দর। দেখা গেল কি, আমরা তো মনে করি যে হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার পরে পার্টিকুলার সেন্টাসিমিল পটেন্সিতে প্রথমে একটু অ্যাগ্রাভেশন হওয়া ভালো মানে বোঝা যায় যে রোগীর এখনো এটা আরোগ্য হবে, মেডিসিনটা আমার সিলেকশন হয়েছে। কিন্তু এটা দেখা গেল যে আর কোনো অ্যাগ্রাভেশনই নাই, একদম প্রথম থেকেই আরাম, এমুলেশন। এইটা আমি কি ভাববো? এই যে দেখেন, এর প্রথমে একটু অ্যাগ্রাভেশন হয়েছিল, পরে তার এমুলেশন। এখানে কি না, প্রথম থেকে একদম আরাম। তার মনে করেন সে বাতের রুগী ছিল, সে অ্যাঙ্কেলোজিং স্পন্ডাইলাইটিস, মনে করেন একদম পিঠের মেরুদণ্ডের মধ্যে তীব্র ব্যথা, তার লক্ষণ সাথে আমি মেডোরিনাম দিলাম। মেডোরিনাম দেওয়া যায় অ্যাঙ্কেলোজিং স্পন্ডাইলাইটিসে, তার লক্ষণ পেয়ে মেডোরিনাম দিলাম। যদি মনে করেন সেন্টাসিমেল হয়, দিলাম তারে 1M, 50 মিলিসিমেল হলে তারে দিলাম M1/M2। দেওয়ার পরে রোগী বললো যে আরে সর্বনা কি ওষুধ দিলে, তো সাংঘাতিক তো গো, এই যে প্রথম থেকে আমার ব্যথা কমতে থাকলো কমতেই আছে। এটা হইতে পারে। এখানে আমি কি ভাববো তাইলে, এই চমৎকার কি হলো যে কোনো অ্যাগ্রাভেশন নাই, শুধু রিকভারি অফ দ্য পেশেন্ট। এখানে হলো যে তার মেডিসিনটাও ছিল সিমিলিমাম, সঠিকভাবে নির্বাচিত, পটেন্সিটাও ছিল সিমিলিমাম, মানে এক্স্যাক্টলি ফিটেড, তার যে কন্ডিশন অনুযায়ী সেম লেভেলের রোগের লেভেল
আর পটেন্সি লেভেল সেম, এই জন্য কোনো ধরনের অ্যাগ্রাভেশন হয় নাই। এবং এখানে আপনি কি করবেন, ওষুধ ওয়েট করবেন, ওষুধ দেবেন না, বলে ঠিক আছে আপনি আরো 2 সপ্তাহ পরে আসেন। এটি হলো 4th অবজারভেশন। এবার আমরা আসি 5th অবজারভেশন। আমি একটু তাড়াতাড়ি যাই। সরি, 5th অবজারভেশনে বলছি যে আমরা প্রথমে অ্যামিলারেশন ওমা ফলোড বাই প্রলং অ্যাগ্রাভেশন। এটা আবার কি? দেখা গেল যে ওষুধ দেওয়ার পরে বেশ সুন্দর, প্রথম থেকে সুন্দরভাবে বললো আমার ব্যথা কমেছে, ব্যথা কমে গেছে। মনে করে এই যে কোষ্ঠিকামের রুগী, আর্থাইটিসের রুগী, ব্যথা কমলো 1 সপ্তাহ পর্যন্ত কম থাকলো, বা সে 2 সপ্তাহ পর্যন্ত কম। 3য় সপ্তাহ থেকে বাড়লো একদম আগের লেভেল থেকে বেশি উঠে গেল। এটা আমি কি বুঝবো? দেখেন এরকম কিছু তো হতে পারে, আসে আমাদের কাছে যে ওষুধটা তো কম ছিল প্রথম দিকে, শেষে বাড়লো একদম সাংঘাতিক ভাবে চরম বেড়ে গেল। এটা আমি কি ব্যাখ্যা দিব এটার? সরি, এর ব্যাখ্যাটা হলো যে 6th অবজারভেশন। এইখানের মধ্যে নিশ্চয়ই কোনো অবস্টেকল টু কিউর আছে। কি হতে পারে সেটা মনে করেন যে দেখা গেল যে রোগীটাকে প্রথমে ওষুধ দিয়েছিলাম, কাজ করতেছে, এর মধ্যে সে এমন কিছু খেয়ে ফেললো যে আমার ওষুধের ক্রিয়াক্ষেত্রটাকে নষ্ট করে দিল। সে এমন কিছু হার্বাল ওষুধ খেয়ে ফেললো, এমন কিছু খাবার খেয়ে ফেললো যে ওষুধের অ্যাকশনকে ডিস্টার্ব করে ফেললো, বা সে কোনো অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে ফেললো, ওষুধের অ্যাকশনকে ডিস্টার্ব করে ফেললো। বিদায় এই যে প্রথমে কম ছিল, পরে ওষুধের অ্যাকশনটা নষ্ট হয়ে গেল, ফলে আবার তারটা বেড়ে গেল বেশি করে। যেখানে অবস্টেকল টু কিউর আছে, তার কিউরে প্রতিবন্ধকতা। তাইলে এখানে আপনি কি করবেন? তাহলে এই রোগীতে আমরা আবার অবস্টেকল টু কিউরটা দূর করে তাকে একটা কনস্টিটিউশনাল রেমেডি দিব ইন ডিফারেন্ট পটেন্সি। আগের পটেন্সি থেকে একটু বেশি করে দেবো। আগে 200 দিছিলাম, এবার আমি হয়তো দিব 1M। আচ্ছা, আমরা চলে আসি 7th অবজারভেশনে। 7th অবজারভেশনে এখানের মধ্যে একটু পেস লাগিয়ে গেছে, দাঁড়ান। একটা হলো যে একদম বেড়েই গেল, এটা হলো 5th অবজারভেশন। আর 6টা হলো যে বাড়ছিল, প্রথমে একটু সাপ হয়ে কমে কিন্তু আবার বেড়ে যাচ্ছে। এইটা এখানে 6th অবজারভেশনে মনে করবো যে এখানে তার ওষুধের অ্যাকশনে কোনো প্রতিবন্ধকতা হয়েছে, কোনো ওষুধ খেয়ে ফেলছে বা তার খাদ্য পদ্ধতি কোনো পরিবর্তন করে ফেলছে। এই জন্য তাকে আমি আবার কনস্টিটিউশনাল মেডিসিনই দিব আর একটা হাইয়ার পটেন্সিতে। এখন আমরা চলে আসি 7th অবজারভেশনে। এখানে দেখা গেল যে দেখেন এইটা হলো রোগীর লক্ষণটা, এটা হলো তার কষ্টকর লক্ষণ, আর এটা হলো তার মানসিক অবস্থা বা তার পেশেন্টের মানসিক অবস্থাটা। দেখা গেলো যে তার যে কষ্টকর লক্ষণ, যেগুলো ফিজিক্যাল লক্ষণ, এটা একদম পুরোপুরি আরাম হয়ে গেছে, কিন্তু পেশেন্ট হিমসেলফ নট বেটার, সে মজা পাচ্ছে না, সে আরাম পাচ্ছে না। রোগী বললো যে আপনি তো ওষুধ দিলেন আমার শ্বাসকষ্টের জন্য, আমার কাশির জন্য। হ্যাঁ, আপনি হয়তো দিয়েছিলেন তাকে সে রিম্যাক্স ক্রিসপাস, তার কাশি হয়, কথা বললে কাশি হয়, গলা আওয়াজে আপনার শিরশির করে কাশি হয়, ঠান্ডা বাতাস দিলে কাশি হয়, বা চমৎকার দিলেন আপনি রিম্যাক্স দিলে তার কাশি কমছে। বাট পেশেন্ট বললো যে আমার বুকের যে আমার চাপ লাগা অবস্থা ছিল, আমার যে একটা শ্বাসকষ্টের ভাব ছিল, এটা যায়নি, আমি খুব আরাম পাই না, আমি ঘুম হয় না শ্বাসকষ্টের জন্য। তাহলে তার যে কমপ্লেনের জন্য আসলে কমে গেছে, কিন্তু এরপরে পেশেন্ট মজা পাইনি, পেশেন্ট আরাম পাইনি। তাহলে এটা আমি কি বুঝবো? এখানে বুঝবো যে এটা অ্যাকচুয়ালি হলো যে রোগটা হলো ইনকিউরেবল, তার রোগটা ইনকিউরেবল। এই জন্য তার কষ্টকর লক্ষণটা কমছে, কিন্তু পুরোপুরি তার আরোগ্য হচ্ছে না, সে নিজে আরাম পাচ্ছে না, শুধু লক্ষণটা গেল। এটা হলো ইনকিউরেবল। তাইলে আমি কি ডিসিশন নেবো এখানে? তার ডিসিশন নেবো যে পেশেন্ট ইনকিউরেবল, তাইলে এখানে শুধু আমি তাকে পেলিয়েটিভ চিকিৎসা দেবো, রুগীও বলবো, বা রুগীকে আমি হয়তো আর একটু ইনভেস্টিগেশন করব, তার লাংসের একটা এক্সরে করলাম, লাংসের একটা সিটি স্ক্যান করলাম, তার হয়তো আমি
আপনার ওই যে ব্রঙ্কোস্কোপি করালাম, করে দেখা গেলো যে লাংসের মধ্যে ক্যান্সার, তাহলে রুগীকে বলতে হবে যে আপনার এটা এই পর্যায়ে আছে, এবং যদি আপনি ক্যান্সার মনে করেন যে আরোগ্যের পর্যায়ে আছে তো চিকিৎসা করেন, আর যদি মনে করেন যে না তার বয়স অনেক বেশি এবং 2টা লাংসে ক্যান্সার, ভালো হবে না, তাহলে তাকে শুধু পেলিয়েশন দেবেন। ওই যে রিমেস ক্রিসপাস, ওই যে আপনার কি বলবো স্পঞ্জিয়া, এই ধরনের ওষুধ তাকে দিয়ে চিকিৎসা করবে। আমরা আসি 8th অবজারভেশনে। আমরা দেখলাম যে এই দেন 8th অবজারভেশন, যে রোগীকে ওষুধ দেওয়ার পরে লক্ষণ শুধু বাড়তি আছে বাড়তি আছে বাড়তি আছে, আর এটা কি যত লক্ষণ সব লক্ষণ বেড়ে গেছে। তা আমার কাছে আসছিল, মনে করেন মাথা ব্যথা ছিল, তার পেটটাও খারাপ ছিল, ঘুমও হচ্ছিল না, তার সমস্ত লক্ষণ বেড়ে গেল। এটা আমি কি চিন্তা করবো? এমন আবার এমন যদি হয় যে এই পেশেন্ট আপনার পুরানা পেশেন্ট, তার যতবারই ওষুধ দেন সব লক্ষণ বেড়ে যায়, এখানে আমি কি ডিসিশন নিব? এটাকে বলা হয় যে এই ধরনের রোগীরা সাধারণত ইডিওসিনক্রেটিক পেশেন্ট থাকে, এরা অ্যালার্জিক পেশেন্ট থাকে, এরা সব ওষুধের প্রতি এদের একটা সেন্সিটিভিটি, হাইপার সেন্সিটিভিটি থাকে। এই জন্য ওষুধ দিলেই ওই ওষুধের লক্ষণগুলি বেড়ে যায়। এই যে রোগীর যে লক্ষণগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, যে রোগীর ওষুধের লক্ষণগুলোই মানে প্রকাশ পায় রোগীর মধ্যে। তাইলে এটা কেন্টের মতে এই ধরনের রোগীরা হলো ইডিওসিনক্রেটিক পেশেন্ট, হাইপারসেনসিটিভ পেশেন্ট, এবং পসিবলি এরা টিউবারকুলার মায়োজমে ভোগে এবং প্রায় এরা ইনকিউরেবল থাকে। তাহলে এই কেসে আমি কি করব? যে ওষুধ দেয় সেটাতে ফ্লেয়ার আপ হয়ে যায়। আমার ঘনিষ্ঠ স্বজন একজন ছিলেন, তাকে আমি 50 ml ওষুধ দিতাম, 4th বোতলে দিলে ওনার রেগ্রেভেশন হতো। চিন্তা করেন, যাই উনি ছিলেন এই যে 8 নম্বর অবজারভেশন মতো। এটা ক্যান্সার বলেন যে এরা প্রুভিং এর জন্য, হোমিওপ্যাথিক ওষুধ প্রুভিং এর জন্য খুব ইম্পর্টেন্ট পেশেন্ট, এদের দ্বারা প্রুভিং হবে খুব ভালো। আর এদেরকে আপনি চিকিৎসা করবেন সবসময় লোয়ার পোটেন্সি দিয়ে, হাইয়ার পোটেন্সি দিলে কিন্তু হেভি অ্যাগ্রাভেশন হবে। এবং এরা মাঝে মাঝে ইন্টারকারেন্ট টিউবারকুলিনাম দিতে পারে, কারণ এরা প্রায় টিউবারকুলার মায়োজমের রোগী হয়। এই হলো 8th অবজারভেশন, আমরা শেষ করে দিচ্ছি। আমরা আসি 9th অবজারভেশনে। 9th অবজারভেশন ওই প্রুভারের অ্যাকশন, এইটা। আচ্ছা, আমরা চলে যাই 10th অবজারভেশনে। 10th অবজারভেশনে দেখলাম যে ওষুধ দেওয়ার পরে রোগ আগের লক্ষণ তো থাকলোই থাকলো, নতুন লক্ষণে ভরে গেল একদম। তাহলে এটা আমি কি চিন্তা করব? এই যে দেখেন, তার আগের লক্ষণ যা ছিল কমে নাই, এই যে নতুন লক্ষণ, তার মাঝে অনেকগুলো নতুন লক্ষণ দেখা দিল। তাই আমার কাছে আসছিল আর্থ্রাইটিসের জন্য, আমার ওষুধ দেওয়ার পরে তার মাথা ব্যথা, তার পেট খারাপ হয়ে যাচ্ছে, ঘুম হচ্ছে না, নতুন নতুন লক্ষণ এর মাঝে ঢুকে গেল। তাইলে আমি কি বুঝবো আমার ওষুধটা কি হয়েছে? বুঝতে হবে যে আমার প্রেসক্রিপশনটি ছিল রং, এটা সিমিলিমাম হয় নাই, ফলে ওই পেশেন্টের মাঝে ওই ওষুধেরই লক্ষণ বের হয়ে আসছে। তাহলে এখানে আমি কি করব? সোজা কথা, তাকে রি-এক্সামিন করেন এবং তাকে নতুন আরেকটা ওষুধ দেন, আগের লক্ষণ এবং নতুন লক্ষণকে কাভার করে এমন একটা ওষুধ। এই হলো 10th অবজারভেশন। 11th আর 12 বলি শেষ করছি। 11টা হলো রোগীর পুরানা সিমটম ফিরে আসছে। তাকে আমি কোস্টিকাম দিয়েছিলাম, তার বাতের ব্যথা কমে গেল, এখন দেখো তার পেশাবের রাস্তা দিয়ে পুজ বের হচ্ছে তার। অথবা মনে করেন হাঁপানির রুগী ছিল, হাঁপানির রুগী, তাকে আমি লক্ষণ সাদৃশ্যে সে ফর এক্সাম্পল ক্যালিকার্ব দিলাম, তার হাঁপানি কমে তার চুলকানি বেড়ে গেল শরীরের মাঝে। তাইলে এটা দেখবো আমরা হেরিংয়ের ল অফ কিউর অনুযায়ী হয়েছে এটা, যে তার পুরানা লক্ষণ এবং ভিতরের লক্ষণ আরাম হয়ে বাহ্যিক লক্ষণ বের হয়ে আসছে। এটা হলো যে আমাদের প্রেসক্রিপশন হলো আইডিয়াল প্রেসক্রিপশন। এবং এখানে আপনি ওষুধটাকে আপনি মানে রিপিট করবেন না, সাথে সাথে রিপিট করবেন, এখানে ওয়েট করবেন। যে ওয়েট করলে দেখা গেল আগের ওষুধেই আরাম হয়ে গেছে, তাহলে তো হয়ে গেল, আর নতুবা তখন আপনি নতুন ওষুধ সিলেক্ট করবেন তার জন্য। এবং এটা রোগীটা আরোগ্যের পথে আসে বলে আপনি এটাকে ভাববেন। 12th অবজারভেশন হলো যে না, সিমটমটা রং ডিরেকশনে গেল, কাজ দিচ্ছে কিন্তু রং। যেমন
মনে করেন তারে আমি এই এই ওষুধটাই চিন্তা করি, তাকে আমি দিয়েছিলাম বাতের ওষুধ, তাকে দিলাম কি কোষ্টিকাম, ওষুধ খেয়ে তার বাত অনেকটা আরাম হয়ে গেল, কিন্তু তার হার্টের মধ্যে পালপিটেশন বেড়ে গেল, হার্টের মাঝে তার টাইটনেস বেড়ে গেল, তার ঘুম হয় না, তার কিছুক্ষণ হাঁটলেই তার বুক চেপে ধরে। তাহলে কি হলো? তার বাতের ব্যথা কিন্তু কমছে, কিন্তু এটা হলো পেরিফেরাল লক্ষণ কমে সেন্টারের লক্ষণ বেড়ে গেছে। তাহলে এটা হলো ক্যান্টের হেরিং এর ল অফ কিউরের উল্টা উল্টা গতিতে গেল। এটা ফ্রম সেন্টার টু পেরিফেরি না হয়ে সিমটমের গতি হয়ে গেল ফ্রম পেরিফেরি টু সেন্টার। তাহলে ওষুধের প্রেসক্রিপশন আপনার রং, এবং এটাকে আপনাকে অ্যান্টিডোট করতে হবে, কারণ তার ভিতরের হার্টের অসুবিধা সে বাড়িয়ে দিচ্ছে। এই দুটোকে অ্যান্টিডোট করে আবার নতুন একটা সুইটেবল মেডিসিন আপনি তাকে প্রয়োগ করবেন। আমরা এখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহ 10-12 অবজারভেশন হয়ে গেছে। আগামী দিন আমরা বিজল কাছের 22 অবজারভেশন আমরা আলোচনা করব। বিতল কাজ চিন্তাশীল ব্যক্তি, তিনি কেন্টের খুব কি বলবো খুব অনুসারী, এবং উনি কেন্টের অবজারভেশন গুলাকে উনি আরো ফাইনার সেইডে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছেন। কেন্টকেই উনি উপযোগ্য করছেন, নতুন খুব বেশি একটা উনি লাগান নাই, কেন্টের এটাকে উপযোগ্য করে আর একটু ফাইনার ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছেন এই যে সেকেন্ড প্রেসক্রিপশন করার ক্রাইটেরিয়া গুলাকে। আমরা নেক্সট ডেতে এটা করব। আমরা আজকের লেকচার এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আনোয়ার পাটোয়ারী সাহেবের কাছে ছেড়ে দিচ্ছি। কেউ যদি কোনো কমেন্টারি বা প্রশ্ন থাকে কিছু প্রশ্ন নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, অনেক কষ্ট করে অনেক লম্বা সময় ধরে আমাদের সামনে প্রেজেন্টেশনটি উপস্থাপন করার জন্য, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন। কারো যদি প্রশ্ন বা মন্তব্য থাকে আপনারা হ্যান্ড রাইজ করলে আমরা নামগুলো ঘোষণা করব। হ্যান্ড রাইজ করেছেন বর্ণা আক্তার। আপনার মাইকটি আনমিউট করে প্রশ্ন অথবা মন্তব্য করবেন প্লিজ, অতি সংক্ষেপে। বর্ণা আক্তার শুনতে পাচ্ছেন? আচ্ছা, সম্ভবত উনি শুনতে পাচ্ছেন না, অথবা কারিগরি কারণে আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। মনিরুদ্দিন, আপনার মাইকটি আনমিউট করে প্রশ্ন বা মন্তব্যটি করবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। স্যার, আমার একটা প্রশ্ন, যে সমস্ত ঔষধ হেপকো কোম্পানিতে পাওয়া যায় না, সেই সমস্ত ওষুধগুলো কোন কোম্পানিটা ব্যবহার করব? জি জি, আবার বলেন। যে সমস্ত এটা- ওষুধ হেপকো কোম্পানিতে পাওয়া যায় না বা হেপকো ওষুধগুলো তৈরি করে না, ওই সমস্ত মেলাসিমেল ওষুধগুলো কোন কোম্পানিটা আমরা ব্যবহার করব? আচ্ছা, প্রথম কথা, হেপকো 144টি মেডিসিন তৈরি করে, জি এবং তারা আরো 40টা মেডিসিন তৈরি করছে, পাবেন আপনি। তাইলে হয়ে যাবে 184টা। জি এখন আমি বলি আপনাকে, দেখেন হেপকো কোম্পানির একদম যে মালিক, ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি যে ওষুধের সংখ্যা এত কম কেন আপনার? জি আরো তো ওষুধ দিবেন, এত কম হলে কি আমরা করতে পারি? চিকিৎসা তো খাবার হয় না, তাহলে অন্য কোম্পানির ওষুধ বাকিটা নিতে হয়, অথবা স্যান্টাসিমিল দিতে হয়। জি ওদের আনসার হলো যে আমরা ওই ওষুধটাই তৈরি করি যে ওষুধের একেবারে মূল বস্তু আমাদের হাতে আছে। আমরা এদিক সেদিক চেঞ্জ করে 6x থেকে 3x থেকে করে আমরা করি না, একদম মূল বস্তু আমাদের হাতে আছে। আমরা এপিস ম্যালিফিকা তৈরি করি যে ওই বিটাই আমাদের হাতে আছে। এই রকমের সংখ্যা হলো তাদের 140। তারা বলে সারা পৃথিবী থেকে যেখানে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয় আমরা এই মূল বস্তুগুলা কালেকশন করছি আমরা। তো বাকিগুলো আমরা আস্তে আস্তে চেষ্টা করছি, করলে পেয়ে গেলে আপনারা যত পাবো তত দিতে থাকবেন। আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের কাছাকাছি তো আরো কোম্পানি আছে ইন্ডিয়াতেই, দেখা গেলো যে ওনারা 2500 মেডিসিন তৈরি করে, এবং 50 মেলাসিমেল, হাজার হাজার। এবার হাউ ইজ দ্যাট? আপনি পারেন না কেন? ওরা পারে। উনি আমাকে বলে ওদেরকে জিজ্ঞেস করেন এটার
আনসারটা। এটা হলো যে ওনারা বলে যে আমরা যেখানে পাই না, এটা ইন্ডিয়া কেন, পৃথিবীর আর কেউ এত বেশি মূল বস্তু কালেক্ট করে 50 মিলিসিমেল তৈরি করে না। তাহলে ওরা করে মূল বস্তু দেখে না, ওই যে চেঞ্জড অবস্থায়। আপনি এটা কি কোত্থেকে জিজ্ঞেস করেন যে আপনি কার্সিনোজেনের মূল বস্তু কোত্থেকে আনছেন, আপনি লেখে সিজনের মূল বস্তু কোত্থেকে পেয়েছেন, আনসার পাবেন না, বলবো আমার বাবাই আমার দাদাই দিয়ে গেছিলেন, ওইসব বললে হবে না। এই জন্য আমি বলবো আপনাকে, আপনি আরেকটা কোম্পানি যেটা মোটামুটি বিশ্বাসযোগ্য এমন কোম্পানি আপনি সিলেক্ট করতে পারেন, ইন্ডিয়াতে আছে আর এইসব তৈরি করে, এবং ইউরোপীয় আছে কিছু কোম্পানি, আপনি ওদের ওষুধ আনতে পারেন। অথবা ইভেন বাংলাদেশেও যদি আপনি মনে করেন কোনো কোম্পানির ওষুধ আপনার কাছে মনে হয়েছে ট্রাস্টওয়ার্থি বা তাদের ওষুধ ব্যবহার করে আপনি মোটামুটি ফল পেয়েছেন, তাহলে হেপকো যতগুলা আনে এগুলো হেপকোর থেকে আনবেন, আর বাকিটা আপনি ওনাদের কাছ থেকে নিতে পারেন। আবার ওইখানে যদি দেখেন যে না আপনার মন মতো অ্যাকশন পান না, আমি যেটা করি আমি সেই ক্ষেত্রে ওই ওষুধগুলো সেন্টাসিমিলি আমি দিই। কারণ আমি মানে বাজে প্রিপারেশনের 50 মিলিসিমেল দেওয়ার চাইতে একেবারে 1 নাম্বার প্রিপারেশনের সেন্টাসিমিল দিতেই আমি স্বচ্ছন্দ বোধ করি। ধন্যবাদ। জি স্যার, আমার আরেকটা প্রশ্ন ছিল। একটা করে না, বলেন, আর তাড়াতাড়ি বলেন। যে স্যার, ওই বিশেষ করে শিশু বাচ্চাদের যাদের মাঘ মাসে প্রচন্ড শীত বা ঠান্ডা, তাদেরকে যদি আমরা দেখা যায় যে এই ঠান্ডার সময় তারে মিক্সচার দেই, তাহলে তার শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে। এই ক্ষেত্রে আমরা ওষুধটা কিভাবে প্রয়োগ করতে পারি? কি বলেন? আমার শ্বাসকষ্ট রোগীরা বাচ্চাদের কি করেন? যে এক 1 মাস বা 2 মাস বয়সের একটা শ্বাসকষ্ট বাচ্চার রোগী, হ্যাঁ, তার এই মাঘ মাস, হ্যাঁ, প্রচন্ড শীত, এমনিতে ঠান্ডা, তারা আবার ঠান্ডা পানিতে যদি মিক্সচারে তার ওষুধটা প্রয়োগ করি, তাহলে তার শ্বাসকষ্ট আবার বেড়ে যেতে পারে। এই ক্ষেত্রে আমি ওষুধটা কিভাবে প্রয়োগ করব? কি কইলেন আপনি? আমরা কি ঠান্ডা পানিতে দিই? নরমাল পানিতে দিই। এই সামান্য একটু দিবেন তো তারে বাচ্চাকে। আমি আপনি একদম ওই যে 5 স্পুন ফুল 2 চামচ দিবেন নাকি তারে? সামান্য একটু দিবেন, জিব্বাটাতে ছোঁয়াইবেন হালি। আপনি এত পানি দিবেন কেন? ছোট যদি আপনি 1 মাসের বাচ্চা বলেন, তাহলে গ্রানে দেন, অলফেকশনে দেন, অসুবিধা কি? আর যদি পানি দিতে চান আপনি হাফ চামচ দেন, এই যে 4 চামচের হাফ চামচ। এটা অবশ্যই পারবে না, মাঘ মাস হোক না যে মাসই হোক। আপনি তো বরফ ঠান্ডা পানি দিচ্ছেন না তো, নর্মাল টেম্পারেচারের, কাজে এটা পারবে না। আশা করি আমার আনসার পেয়েছেন। ওকে, ধন্যবাদ। জি স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর আবু সাইদ স্যার। আপনাকে দেখতে পাচ্ছি আমরা, মাইকটি আনমিউট করে যদি আপনার প্রশ্ন বা মন্তব্যটি করেন। হ্যাঁ সাইদ ভাই, আপনার মাইকটি মিউট করা, একটু আনমিউট করে নিতে হবে প্লিজ। মাইকের মধ্যে টাচ করে মাইকটা আনমিউট করে নিতে হবে। জি, আসসালামু আলাইকুম। আমি অনেক দূরের থেকে আমি আছি আমেরিকাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। সেখান থেকে আজকে অনেক সকালে ধন্যবাদ। উঠে, এখন এখানে সকালে উঠে আমি আপনাদের বিশেষ করে ফারুক ভাইয়ের আমি খুব মিস করি। তো শুনেছি আমি কয়েকটা জিনিস আর কি, জাস্ট মনে হচ্ছে যে আমাদের দেশে বেশিরভাগ রোগীরা আর কি, যেমন যখন আসতে বলি তখন আসে না, হয়তো আর্থিক কারণে, দূরত্বের কারণে, নানা কারণে। এটা একটা খুব বড় সমস্যা। আরেকটা, যেসব রোগীরা আর কি দেখা যায় যে আজকাল প্রচুর অ্যালোপ্যাথিক ওষুধ খেতে হয়, বিশেষ করে প্রেশারের রোগী, হাইপারটেনশনের রোগী, হাইপোথাইরয়েডিজমের রোগী, কিংবা ইনসুলিন ডিপেন্ডেন্ট, কিংবা আপনার ভ্যাকসিনেশন নিচ্ছে বাচ্চারা, এগুলো তো অ্যাভয়েড করতে পারি না। এর জন্য নানা ধরনের সমস্যা তৈরি হয়, যার জন্য আমাদের এই অবজারভেশনগুলো অনেক সময় দেখা যায় যে আমরা ঠিকমতো ধরতে পারি না। তো এই ক্ষেত্রে আমাদের তো আসলে কিছু করণীয় আছে কি? আমার মনে আপনি ধরেন 12টা অবজারভেশন মধ্যে কতগুলো তো সহজ, যে আমি ওষুধ দিলাম ছোট্ট একটা বাচ্চা, মনে করেন তার ব্রঙ্কিওলাইটিস হলো, যেমন এই মনিরুদ্দিন বললেন 1 মাসের 2 মাসের বাচ্চা আমাদের কাছে নিয়ে আসে, বাচ্চাদের বয়স অনুযায়ী কিন্তু 3 ভাগে ভাগ করে, যে 1 মাস বয়স পর্যন্ত বাচ্চাদেরকে বলা হয় নিউনেট, 1 বছর পর্যন্ত বলে ইনফ্যান্ট, আর 1 থেকে 12 বছর হলে বলে চিলড্রেন। আমাদের কিন্তু একদম নিউনেটও নিয়ে আসে, তাই না? সবার কাছে আসে। এবং দেখা গেল তার ব্রঙ্কিওলাইটিস বলে, মানে পিডিয়াট্রিশিয়ানটা ডায়াগনোসিস করবে
ব্রঙ্কিওলাইটিস, খুব শ্বাসকষ্ট, কাশি ভরে আছে একদম বুকটা, নাক চাক বন্ধ একদম। তাকে লক্ষণ সাথে হয়তো আপনি সেম্বুকাস দিলেন, লক্ষণ সাথে সেম্বুকাস কিন্তু তার বুকও ক্লিয়ার করে দিতে পারে, নাকও ক্লিয়ার করে দিতে পারে। এখন আমি যদি রোগীটাকে সেম্বুকাস দিলাম এবং 1 মাসের বাচ্চাকে তো নিশ্চয়ই আমি 1 মাস 1.5 মাস পরে আসতে বলবো না, কারণ তার শ্বাসকষ্ট দিনে দিনে চেঞ্জ হবে। ইউজুয়ালি এইসব কিছু আমরা 1 সপ্তাহ পরে আসতে বলবো। 1 সপ্তাহ পরে এসে যদি দেখা যায় যে তার বুকটা অনেকটা ক্লিয়ার, তাই না, তাহলে তো আমি ওই যে আমার ওই অবজারভেশনে ফেলে দিব, 3rd অবজারভেশনে, যে ওষুধে কাজ দিছে এখানে যদি আমি 50 মিলিসিমেল দেই, তাহলে নেক্সট পোটেন্সি আমি দিব, একটু গ্যাপ দিয়ে দিব। আর যদি সেন্টাসিমেল পোটেন্সি হয়, তাকে আমি মনে করেন সেম্বুকাস দিয়েছিলাম 200, বা বাচ্চাদের আমরা একটু বেশি দিই, 1 m দিয়েছিলাম। এখানে আমি ওয়েট করবো, এখানে জাস্ট প্লাসিবো তো না, মার জন্য প্লাসিবো, বাচ্চাকে আমরা প্লাসিবো দেই না, কিন্তু মারা অনেক সময় ঘন ঘন বাচ্চা, এই জন্য এখানে আপনি ফোঁটা দিয়া জাস্ট প্লাসিবো দিতে পারেন, এটা তো বোঝা যায়। আবার মনে করেন এসে বললো যে না, শ্বাসকষ্ট আরো বেশি বেড়ে গেছে, বলতে পারে। আমি যদি লক্ষণ নিয়ে দেখি যে ঠিক এটা ইয়োর মতনই সেম্বুকাসই মনে হয় আমার কাছে, তাহলে কিন্তু আমি ওষুধ অফ রাখবো, আমি একটু অবজার্ভ করবো যে আর 5 দিন পরে আবার আসে। 5 দিন পরে আসার পরে যদি দেখি কমে গেছে, কিন্তু সেম্বুকাসই ঠিক আছে। আবার কমলো না, তাইলে আমি অন্য ওষুধ চিন্তা করব। হয়তো তাকে আমি সে স্পঞ্জিয়া চিন্তা করতে পারি, তাকে ক্যালিবাইক্রম চিন্তা করতে পারি, ক্যালিকার্ব চিন্তা করতে পারি, স্টেনাম চিন্তা করতে, মানে লক্ষণ সাথ দিছে, তখন ওষুধ চেঞ্জ করে দিব। ওই দেখেন ক্যান্টের অবজারভেশন কিন্তু আসতেছে। এখন যদি মনে করেন, আপনি মনে করেন যে আচ্ছা রুগীটার তো আমি অবস্টেকল টু কিওর আছে, যেমন ভ্যাকসিনেশন, এটা একটা অবস্টেকল টু কিওর, যে রুগীটা দেখা গেল যে আমি কাশির জন্য ওষুধ দিছিলাম, এর মধ্যে সে মিজলস ভ্যাকসিন নিছে, নেওয়ার ফলে জ্বর উঠে গেছে, এখানে কি চিন্তা করবো আমি? এখানে যেটা আমরা করতে পারি যে আমি একটু ওয়েট করবো, এখানে চট করে ওষুধ দেবো না, যেহেতু মিজলসের ভ্যাকসিন নিছে, তার জ্বর উঠে গেছে, আমি ওয়েট করবো যে জ্বরটা সেটেল হয়ে যাক। জ্বরটা সেটেল হয়ে যে অবস্থা দাঁড়াবে, এই অনুযায়ী ওষুধটা দেব। আবার যদি মনে করি যে না, জ্বরটার এতই বেশি যে ওয়েট করে না, আমার ওষুধ দিতেই হবে, তাহলে তার আগের শ্বাসকষ্টের লক্ষণ প্লাস এখনকার জ্বরের লক্ষণ, যেমন ক্যান্টে বলছেন, দুইটাকে মিলিয়ে একটা নতুন ওষুধ দেবো হবে। এভাবে করতে পারি আমরা, এর উপায় তো নাই এর বাইরে কিছু করার। কিন্তু আপনাকে অবজারভেশন অনুযায়ী চলতে হবে, নাহলে কিন্তু আপনি ওষুধটা হয়ে যাবে আরবিট্রারি, মানে খামখেয়ালি ওষুধ হবে। না, সমস্যাটা হয় কি, আমরা তো বলে দিই যে 7 দিন পরে আসেন, বা কিন্তু দেখা যায় এই রোগীই আসে না আর কি, যে রোগী তার নিজের কারণে আমাদের পরামর্শ শোনে না। দেখা যায় একটু বেটার, ভালো হয়েছে, ওকে, সে আবার হয়তো 15 দিন 20 দিন দেরি করে ফেলছে, রোগটাকে আবার বাড়ায় নিয়ে চলে আসে। এটা হয় আর কি আমাদের বেশি। আমি এটার ক্ষেত্রে আরো বেশি হয় আর অনেক দূরে দূরে অনেক সময় রোগী আসে। আচ্ছা, এটার আনসারটা যদি আমি দেই আপনাকে এইভাবে, সেই ক্ষেত্রে যদি মনে করেন যে রোগী দেরিতে আসছে, আপনি রোগীর কাছে হিস্ট্রিটা নিবেন যে আচ্ছা আমি যে ওষুধটা দিয়েছিলাম, ওষুধটা কি কাজ করেছিল, ওষুধ কমছিল বলে, হ্যাঁ এটা তো কমছিল বিধে আমি আর আসিনি, তো আবার আসছি, যখন আবার বাড়ছে, আপনি তখন আবার চেক করবেন যে আগের ওষুধের এই লক্ষণটা আছে কিনা, তাহলে নেক্সট পোটেন্সি দেবেন। আর যদি দেখেন যে তার পিকচার চেঞ্জ হয়ে গেছে, তাহলে নতুন ওষুধ নতুন পোটেন্সি দেবেন। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ এত দূর থেকে আমাদের সাথে শামিল হয়েছেন। থ্যাংক ইউ। মন পড়ে থাকে, কিন্তু হয়তো অনেক সময় আসতে পারি না। থ্যাংক ইউ। হ্যান্ড করেছেন ডক্টর খাদিজাতুল কুবরা পাখি, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? মাইকটা আনমিউট করে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। সালাম। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে বাংলাদেশের একটা লোকাল একটা ঔষধ আছে, এবং জার্মানি ঔষধ আছে, সুইজারল্যান্ড ঔষধ আছে, এবং ইন্ডিয়ান ঔষধ আছে। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে রোগীদের বলা হলে
আর যখন রোগীরা আসে তখন বলে যে আমাকে কিন্তু জার্মানি ঔষধ দিবেন, বাংলাদেশের ঔষধে কিন্তু কাজ হবে না। আসলে আমি বাংলাদেশের ঔষধ আর জার্মানি ঔষধ এই দুইটা ডিফারেন্স একটা মানে আপনার কাছ থেকে একটা শুনতে চাচ্ছিলাম যে আসলে বাংলাদেশের ঔষধে কতটা কাজ করে এবং জার্মানি ঔষধ বা অন্য অন্য ঔষধ কতটা কাজ করে, আর বাংলাদেশ ঔষধের উপরে কেন আমাদের বাঙালিদের আস্থা নেই। আচ্ছা, তাহলে তো আপনাকে বলতে হয় যে আপনি হোমিওপ্যাথিক ফার্মাসিউটিক্যালসের যে তাদের যে ওষুধ তৈরির কারখানা বা ওষুধ তৈরির যে তাদের পদ্ধতি, এটা একটু দেখতে হয়। এটা না দেখলে কিন্তু আপনি এই যে আপনার কোয়েশ্চনটা, এটার আনসার পাবেন না। আমার সৌভাগ্য হয়েছে আমি দেশের এবং বিদেশে একাধিক হোমিওপ্যাথিক ফার্মাসিউটিক্যালস পরিদর্শন করার আমার সৌভাগ্য হয়েছে। কাজেই মনে করেন আপনি যদি এই যে জার্মান কোম্পানি যে ওষুধটা তৈরি করে আমাদের দেশে আমাদের ইম্পোর্ট করা হয়, সেন্টাসিমেল পদ্ধতির ওষুধটা, এরা ফলো করে এক্স্যাক্টলি যেটা বোরিকেন টেফেলে করতো, এক্স্যাক্টলি। এবং এদের প্রিপারেশন, এদের যে আপনার সতর্কতা, এগুলো একদম খুব মানে হাইলি সফিস্টিকেটেড। কাজে তাদের দ্বারা তৈরি ওষুধের মান এটা খুব উচ্চ মানের হবে। এবং একই ওষুধ যদি আমি বাংলাদেশের কোম্পানির সমালোচনা করছি না, কিন্তু কতগুলা দেখার আমার সৌভাগ্য হয়েছে। এবং যারা ওষুধ প্রশাসন পরিদপ্তর, যারা এগুলা পরিদর্শন করে, এরা কয়েকজন আমার পেশেন্ট আছেন, তারাই আমাকে বলছেন যে আপনারা কি ওষুধ তৈরি করেন, এই যে ওই দিন গেছিলাম, যে এই দেখছি সেই দেখছি। তারা ইভেন অনেকে হয়তো মাইন্ড করতে পারে যদি বলি আমি খুব নিম্ন মানের, হয়তো সবাই না, কেউ কেউ হয়তো ভালো আছেন, তবে বেশিরভাগ অত্যন্ত নিম্নমানের পরিবেশে এবং কোনো ধরনের যে ফার্মাকোলজিক্যাল নলেজ সম্পন্ন লোকের দ্বারা, কেমিস্ট দ্বারা তৈরি করে তা না, একদম অর্ডিনারি লোকের দ্বারা ওষুধগুলা তৈরি করা হয়। এবং তাদের যে ধরেন বলবো তাদের যে এটাকে বলে আইডিয়াল ফার্মাকোলজিক্যাল যে একটা কোয়ালিটি মেনটেন করতে হয়। আপনি জানেন আমাদের দেশে প্রায় আমাদের কোম্পানিগুলাকে অত ভালোভাবে অবজার্ভ করতে পারেন না, পরিদর্শন করতে পারেন না আমাদের ওষুধ প্রশাসন পরিদপ্তরের লোকেরা। এবং যারাই করেন তারা বলছেন যে খুব নিম্নমানের পরিবেশে আমাদের ওষুধগুলো তৈরি হয়। তাই যদি হয় তাহলে আপনি কিভাবে আশা করবেন জার্মানির তৈরির ওষুধ অথবা হেপকো কোম্পানির তৈরির ওষুধ আর আমাদের ওষুধ এক হবে? অবশ্যই ডিফারেন্স হবে। আপনি এলোপ্যাথির ক্ষেত্রে এটা আছে। এলোপ্যাথির ক্ষেত্রে এই যে মনে করেন ক্যান্সারের ওষুধ পাওয়া যায়, একটা ভায়াল ইঞ্জেকশনের দাম যদি আপনি হল্যান্ডের তৈরি কিনেন, দেখা গেল 70,000 টাকা, আর বাংলাদেশের তৈরি একটা ওষুধ কিনবেন 9,000 টাকা। একই লাং ক্যান্সারের জন্য দিচ্ছে, ওইটাও দিচ্ছে, এটাও দিচ্ছে। আপনি কিভাবে আশা করবেন যে হল্যান্ডের তৈরি 70,000 টাকার ইঞ্জেকশনে যে এফেক্ট করবে, বাংলাদেশের তৈরি ভ্যাকসিনকো বা আরো যে কোম্পানি তৈরি করে তাদের তৈরি 9,000 টাকার ওষুধে সেম কাজ করবে? এটা করতে পারে না, এটা ফ্যাক্ট। এই জন্য যদি রোগী চায় আপনার কাছে যে আপনাকে বিদেশি ওষুধ দিতে হবে, আমি তো মনে করি রোগীর ওষুধ দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য করা যাবে না। কারণ আপনি একটা রোগীর ওষুধ সিলেকশনে এত সময় ব্যয় করলেন, একটা ক্রনিক কেসে দেখেন 1-1.5 ঘন্টা সময় লাগে আমার, এত কষ্ট করে ওষুধটা সিলেক্ট করলাম শুধু বাজে কোম্পানির বা নিম্নমানের কোম্পানির তৈরি ওষুধের কেন যদি আমার রোগীর আরোগ্য না হয়, এটা তো আমারও আফসোস এবং রোগীর ক্ষতি। এই জন্য আমার মতে আপনার আর্থিক সাধ্য অনুযায়ী বেস্ট পসিবল কোম্পানির ওষুধই আপনি রাখবেন, সেটা সেন্টাসিমেল হোক, সেটা 50 ml হোক, ওটা দেশি বিদেশি বলে কথা না। আপনি যে কোম্পানির উপর আস্থা রাখেন বা এই কোম্পানির সময় আস্থা কেমনে রাখবেন, এই কোম্পানি সম্বন্ধে আপনাকে জানতে হবে। আপনি ইন্টারনেটে সার্চ করলে পাবেন, অথবা যারা এই সম্বন্ধে জানে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে কোন কোম্পানির ওষুধটা ভালো বলে আপনি মনে করেন।
এই সাজেশন আপনি দিতে পারেন। এই জন্য এখানে কম্প্রোমাইজ করার কোনো, বা আমি বাংলাদেশি কোম্পানিকে হেও মনে করলাম, নো, হেওটাও নাই। বাংলাদেশি কোম্পানি যদি ভালো ওষুধ তৈরি করবে সেটাই ব্যবহার করবো। আবার যদি ইংল্যান্ডের তৈরি কোম্পানিও ভালো করে না, তাহলে আমি এটা ব্যবহার করবো না। এই হলো আমাদের আদর্শ হওয়া উচিত। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। আমরা মনে হয় হ্যান্ড করে আছেন আরো কয়েকজন। সর্বশেষ বর্ণা আক্তার, আপনি শুনতে পাচ্ছেন? বর্ণা আক্তার, আপনি শুনতে পাচ্ছেন? অতি সংক্ষেপে যদি আপনার প্রশ্ন বা মন্তব্যটি করেন। আমরা শুনতে পাচ্ছি না, প্লিজ। আচ্ছা, ডক্টর রুহুল আমিন, সংক্ষেপে, অতি সংক্ষেপে আপনার প্রশ্ন বা মন্তব্যটি করবেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। স্যারের সবগুলো ক্লাসই এক্সট্রা অর্ডিনারি হয়, তারপরেও এই সেশনের যে ক্লাসগুলো হচ্ছে আমার মনে হয় এগুলো সব প্রত্যেকটা ডাক্তারের জন্য অতীব গুরুত্বপূর্ণ, একদম হাতে কলমে শিখিয়ে দেওয়ার জন্য। আর এই নলেজ যদি অর্জন না হয় তাহলে হয়তো দেখা যাবে স্যার যেমন আজকে বললো বিভিন্ন হয়তো অনেক এইজ হয়ে গেছে, 70 বছর পার হয়ে গেছে, বা অনেক নলেজেবল পার্সন, খুব ভালো জানে, কিন্তু সে ভালো প্রেসক্রাইবার হতে পারবে না। আমি আশা করছি এই ক্লাসগুলোর মাধ্যমে আমাদের অনেক উপকার হবে। তো স্যারের কাছে আমার রিকোয়েস্ট থাকতে হবে যে স্যার আপনার প্রতিশ্রুতি অনুযায়ী স্যার ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং রেপার্টরি উপর যে ক্লাসের জন্য আমরা স্যার প্রায় 1 বছর থেকে ওয়েট করছি, এই সেশনটার পরে ক্লাসগুলো শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি স্যার। যদি কোনো ফি বা অন্য কোনো ইয়ের জন্য থাকে, ওটা পরেও হয়তো করা যাবে, ক্লাস শুরু করে দিলে আমরা পরে না হয় পেমেন্ট করে দিব। জি স্যার, ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। আসলে ওইটা তো আমাদের সাংগঠনিক একটা ডিসিশন, আমরা অবশ্যই করবো, আমরা রেডি হয়ে যাচ্ছি। এই যে আনোয়ার পাটোয়ারি সাহেব এই মানে এটা কন্ডাক্ট করবেন, উনিও রেডি আছে, আমিও রেডি আছি। আমরা আশা করছি কুরবানির ঈদের পরে আমরা ওই আমার এই সেশনটা শেষ হয়ে যাবে, সামনের একটা ক্লাস আর একটা ক্লাস বোধহয় লাগবে, এরপরে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনটা আগে করব। ক্লিনিক্যাল এক্সামিনেশন শেষ করার পরে আমরা রেপার্টরিজেশন ধরবো এবং ইনশাল্লাহ ভালোভাবেই করবো বলে আশা করি আর কি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। সর্বশেষ এইচ.এম. হাবিবুল্লাহ, আপনার প্রশ্ন বা মন্তব্য দিয়ে আমরা শেষ করব অতি সংক্ষেপে। আসসালামু আলাইকুম স্যার। আমার প্রশ্ন ছিল যে আমরা তো জানি যে হোমিওপ্যাথি কোনো মেডিসিন, দুইটা মেডিসিন একসাথে ব্যবহার করা যায় না। তো আমরা অনেক সময় দেখি যে অনেক কোম্পানি ওরা কম্বিনেশন মেডিসিন তৈরি করছে অনেকগুলো মেডিসিন দিয়ে, কিন্তু ওখানে লেখা যে হোমিওপ্যাথিক মেডিসিন। তো এটা স্যার কতটুকু হোমিওপ্যাথিক মনে করবো আমরা এটাকে? আপনি ডিএইচএমএস পাস তো না? আপনি ডাক্তার না ছাত্র? স্যার আমি এখনো শিক্ষার্থী। ও আচ্ছা, না তাইলে আপনি ডাক্তার হলে আমি দিতাম না। কারণ আপনি হোমিওপ্যাথি যখন পড়বেন দেখবেন যে হোমিওপ্যাথিতে আসলে এই 2-3টে ওষুধ মিলে যে ওষুধ হয় সেটা অ্যাকচুয়ালি হোমিওপ্যাথিক ওষুধ না। হোমিওপ্যাথির নাম ব্যবহার করে তারা, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি হোমিওপ্যাথিক রেমেডি না, হোমিওপ্যাথিক মেডিসিন না। এগুলা হয়তো হোমিওপ্যাথি ইঞ্জেকশনও আছে, মলম দেয়, 4টা-5টা ওষুধ কেন। বাংলাদেশ হোমিওপ্যাথি ফার্মাকোপিয়ার মধ্যেই যেটা সরকারি ফার্মাকোপিয়া বোর্ডের অনুমোদিত, এখানে আপনার লিভারের ওষুধ আছে, দেখবেন যে অন্তত 20টা ওষুধের, আপনি তো 2টা বলছেন, 20টা ওষুধের সংমিশ্রণে। দাঁত ব্যথার ওষুধ আছে 13টা মেডিসিনের সংমিশ্রণে, সেটা বাংলাদেশ হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়াতে। এখন ধরেন কি, এটা তো অনেক কথাই বলা যায়, বিড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে। আপনার এগুলো তো অহোমিওপ্যাথিক, অহোমিওপ্যাথিক না, অপহোমিওপ্যাথিক। এগুলা হোমিওপ্যাথিক চিকিৎসা একটাই ওষুধ একবারে দেবেন, তাইলে হোমিওপ্যাথিক চিকিৎসা হবে এবং হোমিওপ্যাথিক আরোগ্য আপনি আশা করতে পারবেন। পেটেন্ট দিয়ে কেউ আজ পর্যন্ত একটা ব্রঙ্কিয়াল এজমা রোগী ভালো করছে আমাকে দেখায়, যে কোনো একটা আইবিএস রোগী ভালো করছে আমরা দেখায়, কঠিন রোগের কথা বাদই দিলাম। এর চাইতে আমি মনে করি এলোপ্যাথি ভালো কথা বলবো না, বললে অনেকে রাগ করবেন, এর চাইতে চিকিৎসা না করা ভালো। আপনি সব সময় চেষ্টা করবেন ওই আদর্শ শিক্ষাটা, আদর্শ চিকিৎসাটা শিখতে। আমি একটাই ওষুধ রোগীর সমস্ত লক্ষণ মিলিয়ে আমি একটাই ওষুধ দিব,
এবং ওই যেগুলো পটেন্সি গুলো দেখেন, বেশ চিন্তা ভাবনা করে দিতে হবে পটেন্সি গুলো। এইভাবে দিলেই আপনি, যেটা আমাদের আদর্শ হোমিওপ্যাথি আরোগ্য, যে দুনিয়ার মধ্যে সেরা আরোগ্য, যেটা আর কোনো সিস্টেমে যেটা সম্ভব না, সেটা আপনি আশা করতে পারবেন। মিক্সচার দিয়ে, পেটেন্ট দিয়ে নেভার এভার আপনি আরোগ্য আনতে পারবেন, নেভার নেভার। কাজেই এইটা ধরেন আপনি পড়াশোনা করছেন, করেন, ভালো করে করবেন, ইনশাল্লাহ আপনি এগুলো শিখবেন। কাজেই মিক্সচার দিয়ে কোনো চেষ্টা, মিক্সচার পেটেন্ট দিয়ে হোমিওপ্যাথিক রোগীর চিকিৎসা করার চিন্তা করবেন না। ধন্যবাদ। জি স্যার, শুক্রিয়া। ধন্যবাদ সবাইকে এত লম্বা সময় ধরে আমাদের সাথে উপস্থিত আছেন, এবং আমাদের আজকে ফেসবুকেও আমাদের ক্লাসে প্রায় 100+ ক্লাস উপস্থিতি ছিল, যার জন্য হচ্ছে যে আমরা অনেকেই ক্লাসে অ্যাকোমোডেট করতে পারিনি। তারা ফেসবুকে আমাদের আলোচনাটা শুনেছেন, এবং স্যার অনেক লম্বা সময় ধরে কষ্ট করে অত্যন্ত চমৎকার উপস্থাপনা দিয়েছেন। এই জন্য আবারও স্যারের জন্য দোয়া কামনা করছি আল্লাহর দরবারে, আল্লাহ যেন সুস্থতার সহিত পরবর্তী ক্লাসে স্যারকে যেন আমাদের সামনে আবার উপস্থিত করেন। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, আমাদের নিজেদের জন্য দোয়া কামনা করছি, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন নিয়মিতভাবে আমাদের এই অনলাইন ভিত্তিক উচ্চতর প্রশিক্ষণ ক্লাসটি পরিচালনা করতে পারি, এবং আত্মমানবতার সেবায় নিজেদেরকে নিবেদিত রাখতে পারি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।